হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্পে। আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলেছে। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আর এমন ধরনের গল্প যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কণ্ঠে আছে আমি ইফতি। তো চলুন বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। পরীর নাম মুখেও নেবেন না কেউ। ওর চোখের দিকে যে পুরুষ একবার তাকায়, মৃত্যু তার নিশ্চিত। কেউ বাঁচতে পারে না। চায়ের দোকানে বসেছিল শাহেদ। জহিরের কথা শুনে মুচকি হাসে সে। প্রতিদিনকার আড্ডার কেন্দ্রবিন্দু আতর আলীর চায়ের দোকান। দোকানে বসলেই এই নিয়ে কথা উঠবেই। আতর আলীকে সবসময় এই বিষয়ে ভীতু মনে হয়। সে সবার কথা মনোযোগ দিয়ে শুনে চুপ করে থাকে, কখনো টুর শব্দটিও করে না। ব্যাপারটা এমন, কথা বললেই পরী তাকে তুলে নিয়ে যাবে। শাহেদকে অবশ্য এই নিয়ে খুব একটা আগ্রহ করতে দেখা যায় না। সুলতানপুর এলাকায় এসেছে মাস 2 পার হয়ে গেছে। এই 2 মাসে সুলতানপুর এলাকার মানুষের মুখে অসংখ্যবার একটি নাম শাহেদ শুনেছে, তা হলো পরী। মানুষ বলে পরীর চোখে যে ছেলে একবার তাকায় মৃত্যু দরজায় সে দেখতে পায়। পরীর দৃষ্টি উপেক্ষা করার শক্তি কারোর থাকে না। শাহেদ অবশ্য পরীকে এখনো দেখেনি, দেখার ইচ্ছাও শাহেদের নেই। অফিসের কাজে ঢাকায় আসা তার, কাজ শেষ হলে আবার খুলনা চলে যেতে হবে। সময় প্রায় ফুরিয়ে এসেছে প্রায়। শাহেদ নিঃশব্দে চা খেতে খেতে সবার কথা শুনে হঠাৎ জহির ওর দিকে ফিরে বলে, শাহেদ ভাই, আপনি তো নতুন মানুষ, আমাদের এলাকার মেহমান, তা পরী সম্পর্কে সবকিছু জানেন তো? শাহেদ মাথা নাড়িয়ে বলে, তেমন কিছুই জানি না, আপনাদের থেকে টুকটাক যা শুনি আর কি। শাহেদের কথা শুনে জহিরকে বেশ উৎসাহিত মনে হলো। গল্প বলার মতো নতুন কাউকে পেয়ে দোকানদার আতর আলীকে আরেক কাপ চায়ের অর্ডার দিয়ে পা তুলে কাঠের বেঞ্চিতে বসে সে। হাত নেড়ে বলে, পরী হলো একটা রহস্যময়ী মেয়ে। আমরা সবাই তারে সর্পদৃষ্টি বলে এক নামে জানি। যার দিকে একবার চোখ তুলে তাকায় সে আর এই জগতে বাঁচতে পারে না। আপনার সামনে পড়লে কখনো ওর চোখের দিকে তাকাইবেন না। শাহেদ হাত থেকে চায়ের কাপ রেখে জিজ্ঞাসা করল, তা আপনি কখনো পরীকে নিজের চোখে দেখেছেন? সে দেখতে কেমন, কিংবা স্বাভাবিক মানুষের মতো কিনা? শাহেদের কথা শুনে জহির কিছু দমে গেল। আশেপাশের লোকজনের দিকে একবার তাকিয়ে কিছুটা নরম সুরে বলল, আরে মিয়া, আপনার মাথায় বুদ্ধি নাই? নিজের চোখে দেখতে পাইলে এতক্ষণ তো আমরা কবরে থাকার কথা ছিল, চায়ের দোকানে আড্ডা দেওয়ার কথা তো নয়। জহিরের কথা শুনে আশেপাশে সবাই বেশ জোরে হেসে ওঠে। শাহেদ জহিরের কথায় উত্তর না দিয়ে উঠে দাঁড়ায়। চায়ের বিল মিটিয়ে সবার চোখ এড়িয়ে নিঃশব্দে দোকান ছেড়ে রাস্তায় হাঁটা শুরু করে। পেছন থেকে জহিরের গলার আওয়াজ তখনও ভেসে আসে, ওই মিয়া, এখনো তো কাহিনী শেষ হয় নাই, তুমি কিন্তু সাবধানে থাকবা। মাথায় তো বুদ্ধিশুদ্ধি কিছুই নেই মনে হচ্ছে। রাস্তার মোড়ে বাস এসে দাঁড়াতেই শাহেদ ভিড় ঠেলে উঠে পড়ে। নিত্যদিনের চিত্র, কখনো বাসের ভাঙা স্টিলে একবার রেখে ঝুলে যেতে হয়, কখনো কপাল ভালো হলে একটু ভেতরে জায়গা পাওয়া যায়। আর শাহেদের কপাল বেশ ভালো, ড্রাইভারের পাশে ছোট্ট একটা ফাঁকা জায়গা খালি আছে। একটু চেপে বসলে বাকি পথ আরামে যাওয়া যাবে। কেউ বসার আগে শাহেদ টুপ করে বসে পড়ে সেখানে। পাশের এক ভদ্রলোকের গায়ে বেশ জোরে ধাক্কা লাগতেই তিনি শাহেদের দিকে দাঁত কিরমির করে তাকায়। শাহেদ মুচকি হেসে রাগের উত্তর দিয়ে বাইরে চোখ রাখে। প্রায় ঘণ্টাখানেক দেরিতে অফিসে পৌঁছায় শাহেদ। আর চোখ একবার বড় স্যারের রুমের দিকে তাকিয়ে দেখে তিনি ফোনে কথা বলায় ব্যস্ত আছেন। শাহেদ কাঁধ থেকে ব্যাগ রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। গতকালের কাজ শেষ না করা লাল রঙের একটা ফাইল হাতে নিতেই সহকর্মী আলতাফ সাহেব শাহেদের পেটে মৃদু ধাক্কা মেরে বলে, কি এত দেরি কেন? প্রতিদিন দেরি করলে কিন্তু চাকরি করতে পারবে না তুমি। আলতাফের কথা শুনে শাহেদ হাসে। লাল রঙের ফাইলে লেখার ফাঁকে বলল, আর বলবেন না, বসলাম চায়ের দোকানে, এক কাপ চা খাবো, কিন্তু ওই যে কিনা যেন নাম পরী নিয়ে কেটা যেন নিয়ে কথা উঠল। জয় নামে এক লোক পরীর গল্প না শুনে আমাকে উঠতে দিবে না। আরে ভাই বলেন তো, এই যুগে এসে কেউ এইসব গাঁজাখুরি কথা বিশ্বাস করে? কথাটা শুনে আলতাফ হোসেন কেমন গভীর মুখে তাকালো শাহেদের দিকে, বলল, ওই যে পরী মেয়েটা তো। আরে ভাই, লোকের কি দোষ বলেন তো? সুলতানপুরে এটা নিয়ে কম রহস্য তো হয়নি।
শোনা যায় এখনও সুলতানপুরে রাতের বেলা কেউ একা বের হলে পরীকে দেখতে পাওয়া যায়, তবে যার দিকে চোখ পড়ে সে আর বেঁচে ফিরতে পারে না। শাহিদ এবার লেখা বন্ধ করে বলল, আচ্ছা এই মেয়েটার নাম পরী হলো কেন? আর মেয়েটা কি আদৌ বেঁচে আছে নাকি ওই রূপকথার গল্পের মতো? আলতাফ হোসেন হঠাৎ উঠে কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পর একটা পত্রিকা নিয়ে শাহিদের সামনে এসে একটা জায়গায় চোখ রাখতে বলে। শাহিদ সেখানে চোখ বুলিয়ে বলে, ঘটনা কি সত্যি? শাহিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ সত্যি মনে হয়। পরীকে এখন পর্যন্ত মাত্র একজন লোক নিজ চোখে দেখে প্রাণে বেঁচে ফিরেছে। তার ভাষ্য অনুযায়ী গ্রামের বাড়ি থেকে শহরে ফিরতে তার প্রায় গভীর রাত হয়ে যায়। সুলতানপুরের কবরস্থানের সামনে আসতেই হঠাৎ তার মনে হলো আশেপাশে সাপ যেন হিসিস শব্দ করছে। লোকটি আশেপাশে তাকিয়ে কোনো সাপ খুঁজে পায়নি। তারপর কিছু দূর যেতেই দেখতে পায় রাস্তায় বসে একটি মেয়ে কাঁদছে। মেয়েটির মুখ লম্বা চুলে ঢাকা। হিসিস শব্দটা সেখান থেকে আসছে। লোকটির সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, এই মেয়ে তোমার নাম কি? এত রাতে এখানে কি করো? হিসিস শব্দটা তখন থেমে যায়। মেয়েটি কেমন অদ্ভুত কণ্ঠে বলে, আমার নাম পরী। লোকটি তখন দেখতে পায় মেয়েটি পা কেমন যেন সাপের রূপ ধারণ করেছে। ভয় তার শরীর কাঁপতে শুরু করে। এই ঘটনার মাসখানেক আগেই দুজন যুবকের রহস্যজনক মৃত্যু হয়। তাদের চোখগুলো ছিল নীলাভ বর্ণ। লোকটির সে কথা মনে হতেই সে তখন ইয়া আল্লাহ বলে এক ছুট দেয়। পরদিন সকালে এই ঘটনা ছড়িয়ে পড়লে আতঙ্কে সবাই বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয়। তারপর থেকেই পরিণামটি সবার মুখে মুখে। কেউ বলে পরীর চোখ হলো সাপের চোখ, যার দিকে একবার তাকায় তার মৃত্যু অনিবার্য হয়ে যায়। আলতাফের কথা শেষ হতেই শাহেদ জিজ্ঞাসা করল, লোকটি কি এখনো বেঁচে আছে? না, সেদিনের পর থেকে লোকটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবার ধারণা সে রাতেই পরীর শিকারে পরিণত হয়েছিল লোকটি, আর এই ঘটনার পর আর কেউ মারা যায়নি। তবে অনেকেই রাতের বেলায় একটি মেয়েকে হাঁটতে দেখে। আলতাফের কথা রূপকথার গল্পের মতোই মনে হয় শাহিদের কাছে। লোকজন রাত্রের বেলা দেখে বিড়াল, সবার কাছে বলে বেড়ায় বাঘ দেখেছে। মানুষের স্বভাবই হলো কিছুটা বাড়িয়ে বলা। আলতাফের সাথে কথা বলার মাঝে খবর আসে অফিসের সেকেন্ড অফিসার আকরাম ভাইয়ের মা ইন্তেকাল করেছে। আজকের মতো অফিস ছুটি, সবাই আকরাম ভাইয়ের বাড়িতে যাবে। শাহেদ বাধ্য হয়ে বাকি সবার সাথে রওনা দেয় আকরাম ভাইয়ের বাড়িতে। মানুষটাকে খুব একটা পছন্দ করে না শাহেদ। সারাক্ষণ পেছনে আঠার মতো লেগে থাকে। কিছু বলাও যাবে না, সেকেন্ড অফিসার বলে কথা। অনেক ব্যাপারই মুখ বুঝে সহ্য করতে হয়। কিন্তু সে বাড়িতে পা রাখতেই শাহেদের মন খারাপ হয়ে যায়। আকরাম ভাইয়ের আপন বলতে এতদিন মা বেঁচে ছিলেন, বাবা মারা গেছেন ছোটবেলায়, ভাই বোন কেউ নেই। লোকটার শোকে পাথর হয়ে গেছে একেবারে। শাহেদ আকরামের পাশে গিয়ে দাঁড়াতেই লোকটা শাহেদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। শাহেদের কাছে এই মুহূর্তে নিজেকে বড্ড ভাগ্যবান মনে হলো। এত মানুষ থেকে শেষে কিনা ভরসা করার মতো তার মতো অধমকে আকরাম ভাই জড়িয়ে ধরে কাঁদছে। শেষ মুহূর্তে শাহেদের চোখেও পানি চলে আসে। নিজেকে সামলে বলল, এভাবে কাঁদলে খালাম্মার আত্মা কষ্ট পাবে। আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বেহেশত নসিব লাভ করে। শাহেদের সাথে সাথে বাকি সবাই এগিয়ে আসে। লাশ দাফন করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। লাশ দাফন শেষে সবাই আকরামের পাশে বসে। আকরাম ছোটবেলা থেকে মায়ের অবদান সবিস্তরে বলে কাঁদে। কেউ কথা শুনে আড়ালে চোখের পানি মুছে। যাওয়ার আগে সবাই একবার আকরামকে সান্ত্বনা দেয়। ঈশার আজানের একটু আগে সবাই বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। শাহেদের শরীর তখন ক্লান্ত। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 8টা বেজে গেছে। বাসায় ফিরতে কম করে হলেও ঘন্টা দুয়েক সময় লাগবে। তাড়াতাড়ি পা ফেলতে শুরু করে শাহেদ। মাঝে আলতাফ একবার ডাক দিলেও ব্যস্ততায় এড়িয়ে যায় সে। শেষ গন্তব্যের বাস কপালে চোটে শাহেদদের সত্যি আজ ভাগ্যটা বড্ড ভালো। আলতাফের সঙ্গে কথা বললে আজ হেঁটেই বাসায় ফিরতে হতো। বাসে মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে সে। হেল্পারে সে মামা বলে ডাকতেই ঘুম ভেঙে যায়। জিজ্ঞাসা করে, সুলতানপুর আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা শুনে বেশ বিরক্ত বোধ হয় শাহেদের। বাসায় ফিরে রান্না বসাবে কখন আর খাবেই কখন? নানা চিন্তায় বাস এসে থামে সুলতানপুর সড়কের মাথায়, একদম বাস স্ট্যান্ডে। শাহেদ বাস থেকে নেমে রিক্সা খুঁজে, কিন্তু পুরো রাস্তা ফাঁকা। বাধ্য হয়ে হাঁটতে শুরু করে দ্রুত। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। শাহেদ মনে মনে গালাগাল করে সুলতানপুরের মানুষদের। কি এক পরীর আতঙ্কে
ঘড়িতে 12টা না বাজতেই দোকানপাট বন্ধ করে বাসায় চলে যায়। একটা রিক্সাও নেই। কবরস্থান পার হতেই শাহিদের কিছুটা গা ছমছম করতে শুরু করে। এমন শুনশান পরিবেশ আগে কখনো দেখেনি সে, এবং সে পথে হাঁটেও নেই। অফিস ছুটি, বাসায় ফিরতে বেশি হলে 8টা বাজে। তারপর কি এক ঘুমে রাত শেষ, কিন্তু আজ এত নীরবতা চারপাশে। শাহিদ গলির মোড়ে ঢুকতেই মনে হলো একটি ছায়া রাস্তার মাঝে বসে আছে, বাতাসে চুলগুলো উঠছে। শাহিদ কিছুটা সামনে যেতে এবারে স্পষ্ট দেখতে পেল একটি মেয়ে বসে আছে। মেয়েটি ফুপি ফুপে কাঁদছে। শাহিদ সামনে যেতে এবার কান্নার আওয়াজ বেড়ে গেল। সে কান্নায় প্রাণ নেই। শাহিদ মেয়েটির থেকে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, এই মেয়ে, তোমার নাম কি? এই মাঝ রাস্তায় বসে কাঁদছো কেন? মেয়েটি সরু অদ্ভুত কণ্ঠে বলল, আমার নাম পরি। শাহিদ ভয়ে দুপা পিছিয়ে আসে। ভুল শোনেনি তো সে? এই কি সেই পরি তাহলে, যার দৃষ্টি উপেক্ষিত করার শক্তি কোনো পুরুষের নেই? কিন্তু পরি তো রূপকথার গল্পের মতো সুলতানপুরের মানুষের মুখে মুখে। তাহলে বাস্তবে কি পরির অস্তিত্ব রয়েছে? মোবারক হোসেন গেটের সামনে দাঁড়িয়ে পায়চারি করছেন। ওনার বাড়িতে নতুন ভাড়াটি এসেছে আজ। দীর্ঘ 6 মাস খালি থাকার পর অবশেষে দোতলার পশ্চিমের বাসা যেন হাফ ছেড়ে নিঃশ্বাস ফেলছে। আনন্দে মোবারক হোসেনের চোখ মুখ ঝলমল করছে বেশ। গতকাল সেলুনে গিয়ে সাদা চুলে মেহেদি রং করে এসেছেন। ওনাকে দেখে কি বলবে, বয়স 52 পার হয়েছে। সাদা ফতুয়ার বয়স যেন 10 বছর কমে গেছে একদিনে। ভাড়াটিয়ার মালামাল উঠানোর দায়িত্বে থাকা লোকজনকে বেশ ব্যস্ত রেখেছেন তিনি। একটু এদিক সেদিক হলেই নিজে গিয়ে তাদের ধমক দিয়ে তটস্থ রাখছেন। মালামালের দায়িত্বে থাকা লোকগুলো ওনার উপর বেশ বিরক্ত মনে হচ্ছে। একটু আড়ালে গিয়ে সিগারেটে মুখে দুজন বলছে, এমন ভাব করে যেন নিজেই ভাড়াটিয়া। মোবারক হোসেন এসব কথা শুনেও গায়ে মাখে না, কিছু কথা শুনেও না শোনার ভান করেন। ভাড়াটিয়ার সাথে খাতির রাখা দরকার, ঘরের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। লোকগুলো চলে যেতেই তিনি গেট বন্ধ করে ভেতরে চলে গেলেন। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গিয়ে বাইরে থেকে গলা খাকারি দিয়ে বললেন, ভেতরে আসতে পারি? চশমা পরিহিত মেয়েটি হাসি মুখে বাসার ভেতর থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে। গোলাপি রঙের জামা পরে আছে মেয়েটি, হাতে একটি ছেঁড়া ময়লা কাপড়। মেয়েটি হেসে বলল, আরে বাড়িওয়ালা চাচা, ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? মোবারক হোসেন পাঞ্জাবির হাতা গুটিয়ে লজ্জিত ভঙ্গিতে বাসার ভিতর ঢুকে পড়ল। লোকগুলো বেশ কাজের, মুহূর্তে সবকিছু গুছিয়ে দিয়ে গেছে। শুধু ভালো করে পরিষ্কার করে বিছানা পেতে দিলে কাজ শেষ। চারিদিকে একবার তাকিয়ে মোবারক হোসেন বললেন, তোমার নাম যেন কি মা? বয়স হয়েছে তো? ইরিফাকে ভুলে গিয়েছে। মেয়েটি হাসি মুখে বলল, আমার নাম নীরা। বাহ, বেশ মিষ্টি নাম। তা তোমার বাবা আসেনি? নীরা বলল, না চাচা, বাবা এখন আসবে না, সময় করে উঠতে পারেনি। তা তোমরা দুজনে একা সামলাতে পারবে তো? নাহলে আমাকে বলবে কিন্তু। নীরা হেসে বলল, আমার অভ্যাস আছে, আর আম্মুকে নিয়ে চিন্তা করবেন না, কিছু দরকার হলে অবশ্যই বলবো। চাচা, কিছু মনে করবেন না, আসলে সব কিছুতে এত ময়লা জমেছে, আপনাকে বসিয়ে যে একটু চা দিব তাও পারছি না। মোবারক হোসেন কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে বেশ হইচই শুনতে পেল। বুঝতে পারছেন না ঠিক এই সময় নতুন করে সুলতানপুরে আবার কি ঝামেলা শুরু হয়েছে। নীরা কৌতূহলে জিজ্ঞাসা করল, চাচা, বাইরে এত গন্ডগোল কিসের? মনে হচ্ছে অনেক মানুষ কিছু দেখে চিৎকার করছে। মোবারক হোসেন বেশ বিব্রত হয়ে পড়লেন। এমনিতে 6 মাস পর ভাড়াটিয়া জুটেছে, আর সুলতানপুর ইদানিং ঝামেলার শেষ নেই। নতুন কি হয়েছে কে জানে। নাক ছিটকানো ভাড়াটিয়া বড্ড মুশকিলে ফেলে দেয়। মা মেয়ে কেমন এখনো ঠিক বুঝতে পারছে না তিনি। বললেন, ঠিক জানি না, মনে হচ্ছে ফুটবল খেলা নিয়ে পাড়া ছেলেরা হইচই করছে। নীরা মাথা নেড়ে বলল, আমার কিন্তু মোটেও সেটা মনে হচ্ছে না। হঠাৎ হাতের ধুলো ছেড়ে নীরা বললেন, চলেন তো গিয়ে দেখে আসি। মোবারক হোসেন নীরার এমন কথায় অবাক না হয়ে পারলেন না। তিনি চিন্তিত মুখে শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন। সুলতানপুর থানার ইন্সপেক্টর আশরাফ আলী মুখে রুমাল চাপা দিয়ে কচুরিপানার ডোবার সামনে দাঁড়িয়ে আছে। উৎসুক মানুষের ধাক্কাধাক্কিতে বেশ বিরক্ত তিনি। দুজন কনস্টেবল দিয়ে আর কত সামনে রাখবে। পূর্বপাড়ার ধোপাপাড়া থেকে নন্দনলালকে ডেকে আনা হয়েছে একটু আগে। বেশ করিতকর্মা লোক নন্দনলাল, কিন্তু গতকাল রাতে নেশা করে বড্ড ঝামেলায় ফেলেছে পুলিশকে। ঘুমের এসে এখনো কাটিনি ব্যাটার।
ডোবা খুব বেশি গভীর নয়, তবে ঘন ঘাসে পা আটকে গেলে বড্ড বিপদ। ছোট ছোট বিষাক্ত সাপের ভয় তো আছেই। গতকাল রাত থেকে এখনও বাসায় যেতে পারিনি ইন্সপেক্টর আশরাফ আলী। এদিকে ছোট্ট মেয়েটা বায়না করেছে আজ মেলায় নিয়ে যেতে হবে। ভেবেছিল সকালে ডিউটি অফ রেখে বাসে যেতে পারবে। হাতের কাজ সেরে উঠতে যাবে, তখনই কনস্টেবল মতিন এসে বলল, স্যার, একটা খারাপ খবর আছে। সুলতানপুরের কচুরিপানার ডোবায় একটা লাশ পড়ে আছে। ইন্সপেক্টর আশরাফ আলীকে বেশ চিন্তিত মনে হচ্ছে। গত 2 মাস আগে সুলতানপুরে রহস্যজনক 2 যুবকের মৃত্যু হয়। পত্রিকায় এই নিয়ে কম লেখালেখি তো হয়নি। মাঝে এক লোক পরীর কাহিনী শুনিয়ে ব্যাপারটা আরও জটিল করে তুলেছিল। নানা ঘটনায় তা কিছুটা ধামাচাপা পড়ে। কিন্তু আজ আরেকটা লাশের খবর শুনে এর পরের জনরস কিভাবে সামলাবে তা ভেবে ইন্সপেক্টর আশরাফ আলীর চিন্তার শেষ নেই। কিভাবে একবার কনস্টেবল মতিনকে হাতের ইশারায় কাছে আসতে বলল। কনস্টেবল মতিনকে ব্যাপার নিয়ে একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে। মুখে পান চিবে আশেপাশের মানুষের সাথে খাতির জমানোর চেষ্টা করছে সে। কাছে ইন্সপেক্টর আশরাফ আলীকে সালাম জানিয়ে হাসি মুখে বলল, আমারে ডাকছেন স্যার? কনস্টেবল মতিনের এমন হাসি এখন বিষের মতো লাগছে ইন্সপেক্টর আশরাফ আলীর কাছে। দাঁতগুলো পানের রসে টমাটে লাল হয়ে আছে। এর চেয়ে বিশ্রী বোধ হয় কিছুই হয় না। মতিনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপনাকে খুব বেশি খুশি খুশি মনে হচ্ছে, তার কারণ কি? কনস্টেবল মতিন একগাল হেসে বলল, স্যার, আমার অনেক দিনের শখ পত্রিকায় ছবি ছাপানোর, কিন্তু সুযোগ হয়নি। আজ যা কাণ্ড ঘটছে, সাংবাদিক সব তো ক্যামেরা নিয়ে হাজির। একজনের সাথে আড়ালে কথা হয়েছে, তিনি এই ঘটনায় আমায় সাক্ষাৎকার নেবে। মতিনের কথা শুনে ইন্সপেক্টর আশরাফ আলীর ইচ্ছে করছে ব্যাটার শরীর থেকে পোশাকটা খুলে চাকরি থেকে বের করে দিতে, কিন্তু সে ক্ষমতা তার নেই। মতিনকে ধমক দিয়ে বলল, বাড়তি কথা আমি পছন্দ করি না, কাজের কথায় আসি আমরা। ধমক শুনে কনস্টেবল মতিনের হাসি মুখ মুহূর্তে মিলিয়ে গেল। মাথা নিচু করে বলল, সরি স্যার, আর এমন হবে না। ইন্সপেক্টর আশরাফ আলী আশেপাশে একবার তাকিয়ে আস্তে করে বলল, সত্যি কি লাশ পড়ে আছে? আমি তো কচুরিপানার জন্য এখানে দাঁড়িয়ে কিছুই চোখে পড়ছে না, আর লাশ জিনিসটা আমার সবসময় অপছন্দের। কেমন গা শিশির করে, কাছে যেতে পারবো না। কনস্টেবল মতিন বেশ আত্মবিশ্বাসী। কচুরিপানার ডোবার দিকে হাত উঁচিয়ে বলল, ওই যে মাথা দেখা যায়। তারপর হঠাৎ থেমে বলল, স্যার, আমার মনে হয় এটা পরীর কাজ। পরী নামটা শুনে ইন্সপেক্টর আশরাফের মুখটা বেলুনের মতো কেমন চুপসে যায়। রুড়ো কণ্ঠে বলল, তুমি আমার সামনে থেকে যাও তো, চাকরি তো কম বয়স হয়নি, কখন কি কথা বলবে এখনও বুঝতে পারলাম না। 30 মিনিট পর কচুরিপানার ডোবা থেকে একটা লাশ টেনে আনতে দেখা গেলে ধোপাপাড়ার নন্দনলালকে। তবে নন্দনলালের শরীর কাঁপছে, ঠিকমতো দড়ি ধরে টানতে পারছে না। হাতের কাঁপায় তার বারবার সরে পড়ছে। শেষে একজন গিয়ে হাত লাগালো তার সাথে। ডোবা থেকে মাটিতে লাশ তুলে আনতেই আশেপাশের মানুষের হইচই আরও বেড়ে গেল। লাশের অবস্থা দেখে সবার তখন চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইন্সপেক্টর আশরাফ আলী লাশের দিকে একবার তাকালো, বাম হাতে 2 চোখের পাতা উল্টিয়ে আটকে উঠল। লাশের চোখ দুটো নীল হয়ে আছে। কনস্টেবল মতিনের দিকে তাকিয়ে আস্তে করে বলল, তোমার অনুমানই সঠিক হলো, পরীর শিকার হয়েছে লোকটা। তারপর লাশের মুখ সাদা কাপড় দিয়ে ঢেকে কৌতূহলী মানুষের দিকে তাকিয়ে বলল, এই লোকটাকে কেউ চেনেন? মনে হচ্ছে গতকাল রাতেই মৃত্যু হয়েছে। কেউ পরিচয় জানলে সামনে এসে দাঁড়ান। ভিড় ঠেলে মোবারক হোসেনকে বের হয়ে আসতে দেখা গেল। ওনার পেছনে পেছনে নীরাও হাঁটছে। মোবারক হোসেন হঠাৎ লাশ দেখে লাফিয়ে উঠলেন, চিৎকার দিয়ে বললেন, ইয়া আল্লাহ, এটা তো দোকানদার আতর আলী। লোকটা মারা গেছে কিভাবে? মীরা এরই ফাঁকে লাশের উপর থেকে কাপড় সরিয়ে একবার উকি দিয়ে বলল, লোকটার স্বাভাবিক মৃত্যু হয়নি, অবস্থা দেখে মনে তো এমনটাই হচ্ছে। মোবারক হোসেন চোখ বড় করে কিছু বলতে যাবে এমন সময় ইন্সপেক্টর আশরাফ আলী পেছনে ঘুরে নীরার দিকে তাকিয়ে দাঁত কিমির করল। বলল, মোবারক সাহেব, উনি কে? মোবারক হোসেন বললেন, স্যার, আমরা নতুন ভাড়াটিয়া, ওর নাম নীরা, আজ এসেছে সুলতানপুরে। ইন্সপেক্টর আশরাফ আলী নীরার দিকে তাকিয়ে বলল, ভাড়াটির এখানে কাজ কি? মৃত্যু স্বাভাবিক কি অস্বাভাবিক সেটা আমরা বুঝব, যত সব আপদ এসে জুটে। নীরা কিছু বলল না। ইন্সপেক্টর আশরাফ আলীকে এড়িয়ে নারকেল গাছের পাশে গিয়ে দাঁড়ালো। জায়গাটি থেকে ডোবার আশেপাশ বেশ ভালো করে চোখে পড়ে। তারপর হাতের তালুতে কি যেন একে ভিড়ের আশেপাশে গিয়ে দাঁড়ালো। দুপুরের দিকে ঘুম ভাঙে সাহেবের। ঘড়িতে তখন 2টা বাজে। বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখতে পেল সকাল থেকে আলতাফ 12টা কল দিয়েছে তাকে। গত রাতে দেরি করে বাসায় ফেরাতে আজ
সকালে অফিস যেতে পারিনি। কাল অফিস গিয়ে বসের কথা শুনতে হবে ভেবে একটা আফসোসের শব্দ বের হলো শাহিদের মুখ দিয়ে। ঘুম ঘুম ভাবটা কাটতেই গতকাল রাতের ঘটনাটা মনে পড়ে তার। সেকেন্ড অফিসার আকরাম ভাইয়ের বাড়ি থেকে ফিরতে বেশ রাত হয়ে যায়। তারপর সুলতানপুরের কবরস্থান পেরিয়ে যেতেই রাস্তায় একটি মেয়েকে বসে থাকতে দেখা। হঠাৎ পরীর কথা মাথায় আসে। মেয়েটির নাম জিজ্ঞাসা করতে বলল তার নাম পরী। ভয় তখন শরীর কাঁপতে শুরু করে, আর তারপরেই কাঁধে একটা হাতের অস্তিত্ব। পেছনে ফিরে তাকাতেই আতর আলী চাচাকে দেখতে পেলাম। জিজ্ঞাসা করলেন, এত রাতে এখানে কি? চাচার সাথে কথা বলে সামনে তাকাতেই সেই মেয়েটি নেই। চোখের ভুল কিনা বুঝতে পারছিলাম না, তবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে। কথাগুলো ভাবতেই শাহিদের শরীরে একটা শিহরণ বয়ে গেল। একটা বিষয় নিয়ে পড়ে থাকলে তা যেন চোখের সামনে মুহূর্তে চলে আসে। শাহিদ বিছানা থেকে উঠে গোসল সেরে নাই। রাতে ঠিকমতো খাওয়া হয়নি। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিল সে। গোসলে যাওয়ার আগে ভাতের পানি চুলোয় বসিয়েছিল। গোসল শেষে একটা ডিম ভাজে গপাগপ মুখে পুরে নেয় শাহিদ। প্রচণ্ড ক্ষুধায় সবকিছু যেন অমৃত মনে হলো। খাবার খেয়ে বিকালের দিকে ছাদের দিকে যায় শাহিদ। বেশ বড় ছাদ। ছাদের বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলের গাছ লাগানো। ফুলের গন্ধে চারিদিকে ভরে আছে। হঠাৎ পাশের বিল্ডিংয়ে চোখ পড়ল তার। মোবারক চাচার বাড়িতে ফাঁকা পড়ে থাকা বাসার জানালা খোলা। তার মানে নতুন ভাড়াটি এসেছে। শাহিদ একটু সামনে গিয়ে ওকে দেয় ভেতরে। তেমন কাউকে দেখা যায় না। একটু পরে একটি মেয়েকে পাশের ছাদে আসতে দেখে শাহিদ কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। মেয়েটির সাথে বার কয়েকবার চোখাচোখি হতেই হেসে ফেলল শাহিদ। কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনারা এই বাসায় নতুন এসেছেন? মেয়েরা হাসি মুখে উত্তর দেয়, জি, আজই এসেছি। আপনি কি প্রতিদিনই ছাদে আসেন? শাহিদ কিছুটা লজ্জিত হয়ে বলল, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়াতে অফিস যেতে পারিনি। ভাবলাম ছাদ থেকে হেঁটে আসি। নীরা শাহিদের কথায় খিলখিল করে হাসে। আপনার এত ঘুম? তা ঘুম মশাইয়ের নামই তো জানা হয়নি। আমার নাম শাহিদ। একটা প্রজেক্টের কাজে ঢাকায় আসা, আবার খুলনা চলে যাব কাজ শেষে। আপনি কি করেন? আমার নাম নীরা। আমি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। সুলতানপুর বেশ নীরব, এমন পরিবেশ আমার খুব একটা পছন্দ নয়। শাহিদ বলল, আর বলবেন না, পরী নিয়ে সবাই আতঙ্কে আছে। রাত হলে তো আপনার মনে হবে আপনি শ্মশানে আছেন। একটু পরেই সবাই দোকান বন্ধ করে চলে যাবে। এত বিরক্তিকর অবস্থা। নীরা জিজ্ঞাসা করল, এই পরী আবার কি জিনিস? শাহিদ এসে বলল, আপনারও দেখি আমার মতো অবস্থা। পরী হলো একটা রহস্যময়ী মেয়ে, যার চোখের দিকে তাকাই তার মৃত্যু হয়। তবে পুরুষের সংখ্যা বেশি, এই নিয়ে সবাই আতঙ্কে সন্ধ্যার পরেই বাসায় চলে যায়। নীরা উত্তেজিত হয়ে বলল, জানেন, আজ সকালে কুচিরপানা ডোবা একটা লাশ পাওয়া গিয়েছে। ওনার নাম আতর আলী। লোকটার জন্য খুব খারাপ লাগছে। নীরার কথা শুনে শাহিদ চমকে ওঠে। আতর আলী চাচা মারা গেছে? গতকাল রাতে তো তার সাথে কথা হয়। তাহলে কি সত্যি সেখানে পরী ছিল? শাহিদ আর কথা বাড়ায় না। নীরার সাথে টুকটাক কথা শেষ করে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে পড়ে। শাহিদের এমন হুট করে চলে যাওয়াতে ভীষণ অবাক হয় নীরা। ইন্সপেক্টর আশরাফ আলী গম্ভীর মুখে বসে আছে। তার হাতে দোকানদার আতর আলীর পোস্টমর্টমের রিপোর্ট এর কপি। চেহারা দেখে মনে হচ্ছে রিপোর্ট দেখে খুব একটা খুশি সে নয়। তার উপর রিপোর্ট তাড়াতাড়ি হাতে পেতে 5,000 টাকা খরচ হয়ে গেছে। হাতের পাশে থাকা বেল চাপ দিতে কনস্টেবল মতিন এসে দাঁড়ালো। ইন্সপেক্টর আশরাফ আলী বলল, রিপোর্ট তো একই কথা বলে। কনস্টেবল মতিন একগাল হেসে বলল, আমি তো আপনাকে আগেই বলেছিলাম পরী ছাড়া কেউ হতে পারে না। ইন্সপেক্টর আশরাফ আলী চিন্তিত মুখে বলল, আচ্ছা, আদালত কি এসব শুনবে? আপনি আর আমি না হয় বিশ্বাস করি, কিন্তু আদালত আমাদের কথা শুনে তো আমাদের উপর চেটে যাবে। আমি বলি কি স্যার, এই ফাইল রেখে দিন। অন্য মামলা আসলে তখন এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে। এত চিন্তা করার কিছু নেই। আশরাফ আলী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাহমাত মুখের চিবুককে নিয়ে বলল, না মতিন, ব্যাপারটা তো সহজ নয়। একটু আগেই উপপুলিশ কমিশনার সাহেব আমাকে ফোন করেছিলেন। বেশ জোর দিয়ে বললেন 3টা রহস্যজনক মৃত্যু হয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। ওনাকে পরীর কথা বলতেই দিলেন এক ধমক। বললেন আমার বদলিন নাকি সময় হয়ে গেছে, এবার সোজা হিলে পাঠাবে। কনস্টেবল মতিন আতকে উঠে বলল, সে কি, একেবারে হিলে পাঠিয়ে দিবে? পাহাড়ে উঠতে বসতে কোমর তো খুলে হাতে চলে আসবে স্যার।
ইন্সপেক্টর আশরাফ আলী কিছু বলতে যাবে এমন সময় দেখতে পেল কাঠের দরজায় লাগানো ছোট্ট গেট ঠেলে একটা মেয়ে ভিতরে ঢুকে পড়েছে। মেয়েটির চেহারা দেখে চিন্তা অসুবিধা হয়নি ইন্সপেক্টর আশরাফ আলীর। সকালে কচুরিপানার ডোবায় কথা হয়েছিল। মেয়েটির নাম নীরা। কিছুটা বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, আপনি এই সময় থানায়? নারী কনস্টেবল মতিনের দিকে আর চোখে একবার তাকিয়ে চেয়ারে বসে পড়ল। আমার দোকানদার আতর আলীর ব্যাপারে কিছু জানার ছিল, আপনার সাহায্য দরকার। নীরার কথা শুনে দুজনে অবাক না হয়ে পারল না। বাইরের লোক এসে কিনা পুলিশের ব্যাপারে নিয়ে সাহায্য চাইছে। ইন্সপেক্টর আশরাফ আলী বেশ চটে গেল। সকাল থেকে আপনি বড্ড বিরক্ত করছেন। আপনি কে বলুন তো? আপনাকে আমি তদন্তের ব্যাপারে সাহায্য করতে যাব কেন? নীরা স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, আপনার সাহায্য দরকার আশরাফ সাহেব। নীরার কথা শুনে ইন্সপেক্টর আশরাফ বেশ জোরে হেসে ওঠে। কনস্টেবল মতিনের কাঁধে চাপড় মেরে বলে, আপনি কি আমার সাথে রসিকতা করছেন নাকি? পুলিশ রসিকতা পছন্দ করে না। নীরা ততক্ষণে ব্যাগ থেকে ফোন বের করে কার নাম্বারে যেন ডায়াল করল। তারপর ইন্সপেক্টর আশরাফ আলীর দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, একটু কথা বলুন। ইন্সপেক্টর আশরাফ আলীর মুখে তখনও হাসি। মুচকি এসে বলল, এখন কি আমাকে অধ্যাপকের সাথে কথা বলতে হবে নাকি? কিন্তু ফোন কানে দিতে এক প্রকার লাফিয়ে উঠে কপালে হাত দিয়ে শুধু স্যার স্যার বলতে থাকে। কিছুক্ষণ পর ফোন হাত থেকে রেখে কপালে জমে থাকা ঘাম মুছে আশরাফ আলীর চেয়ারে বসে পড়ল। নীরার দিকে তাকিয়ে বলল, কমিশনার স্যার আপনার কি হয়? মীরা বলল, সম্পর্কে আমার মামা হন তিনি। ইন্সপেক্টর আশরাফ আলী কনস্টেবল মতিনকে ধমক দিয়ে বলল, ম্যাডামের জন্য চা বানিয়ে নিয়ে আসো। আপনি পরিচয়টা আগে দিলেই হতো, এমনিতে খুব চাপের মধ্যে, উপর মহল থেকে ফোন দিলে চাকরি যায় দফারফা হয়ে যাবে। মীরা আশরাফ আলীর কথায় মুচকি এসে ওঠে। মীরা বলল, পোস্টমর্টেম রিপোর্ট তো আপনার হাতে এসে পৌঁছে গেছে, রাশেকের মৃত্যুর কারণ কি? দোকানদার আতর আলীর পুরো শরীরে বিষে কালো হয়ে আছে, তবে চোখে বিষের তীব্রতা বেশি। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী প্রথমে চোখে আক্রমণ করা হয়েছে তাকে, তারপর পুরো শরীরে বিষটা ছড়িয়ে পড়েছে, বললেন ইন্সপেক্টর আশরাফ আলী। নীরা কি যেন ভেবে বলল, তার মানে সাপের আক্রমণের তার মৃত্যু হয়। আশরাফ আলী বলল, অনেকটা এমনই। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এর আগের দুজনের পোস্টমর্টমেও রিপোর্টেও একই কথা বলা হয়েছে। নীরা বলল, কিন্তু যদি সাপের কামড়ে তার মৃত্যু হয়, তাহলে কচুরিপানার ডোবায় আতর আলীর লাশ কিভাবে গেল? একটা সাপ নিশ্চয়ই এত বড় মানুষ টেনে নিয়ে যেতে পারবে না। আর লোকজনের ভাষ্যমতে দোকান থেকে ফেরার পথেই মৃত্যু হতে পারে। সাপ কি তবে বাতাসে উড়ে গিয়ে আতর আলীর চোখে কামড় বসায়? নীরার কথা ইন্সপেক্টর আশরাফ আলীকে বেশ বিচলিত মনে হলো। বলল, এই কথাগুলো যদি একসাথে মিলিয়ে দেখি, তাহলে তো পরি বলে যে আতঙ্ক সবার মাঝে ছড়িয়ে পড়েছে তা সত্যি হতে পারে। নীরা ইন্সপেক্টর আশরাফ আলীর কথায় মাথা নেড়ে বলল, আপনি এসবে বিশ্বাস করেন? ইন্সপেক্টর আশরাফ আলী বেশ নড়েচড়ে বসে বলল, যা অবস্থা করতে হবেই, কিন্তু পরীকে ধরার সাধ্য পুলিশের পক্ষে সম্ভব হবে কখনো? মোবারক হোসেনের বাড়ি থেকে সুলতানপুর থানার রাস্তা মোট মাত্র 5 মিনিটের। ইন্সপেক্টর আশরাফ আলীর সাথে কথা শেষ করে নীরা যখন বের হলো, তখন চারপাশে শুনছান নীরবতা। এমন অবস্থা দেখে তখন শাহেদের কথা মনে পড়ে নীরার। সত্যি বলেছিল মানুষটা, যেন শ্মশানে হাঁটছে সে, কোনো মানুষের চিহ্ন নেই আশেপাশে। নীরা বাড়ির পথে না গিয়ে সুলতানপুরের রাস্তা ধরে হাঁটতে শুরু করে, উদ্দেশ্য আশেপাশে ভালো করে দেখা। ঘণ্টাখানেক হাঁটার পর তেমন কিছুই চোখে পড়েনি তার। উল্টো পথে বাড়ির পথে ধরে হাঁটার মাঝে কবরস্থানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে নীরা। মনে হচ্ছে কেউ যেন অনেকক্ষণ ধরে পেছন পেছন আসছে। নীরা পেছনে ঘুরে তাকালো, বাঁশঝাড়ে কেউ যেন দৌড়ে গেল চোখের পলকে। নীরা বাঁশঝাড় ধরে সামনে হেঁটে গেল। একটি ছায়া যেন দাঁড়িয়ে আছে সেখানে। ছায়াটির শরীরে কিছু নেই, কেমন একটা আষ্টে গন্ধ পেল নীরা। নীরা আশেপাশে তাকিয়ে একটা শক্ত লাঠি দেখতে পেল। লাঠি হাতে নিয়ে সামনে তাকাতেই বাঁশঝাড়ে কেউ নেই। বাঁশঝাড় পেরিয়ে গেলে কচুরিপানার ডোবা। একটা নুপুরের শব্দ যেন খুব দ্রুত ডোবায় নেমে পড়ল। নীরা একবার সামনে গিয়ে আবার পিছিয়ে গেল, ভাবছে এই ঘন অন্ধকারে ডোবার দিকে যাওয়া ঠিক হবে না। নীরা উল্টো ঘুরে একটু সামনে হাঁটতেই দূর থেকে অদ্ভুত কিছু চোখে পড়ল তার। সে যা ভাবছে তাই কি সত্যি? কিছুটা সামনে যেতেই আতকে ওঠে নীরা। উত্তেজিত হয়ে বলল, ও মাই গড, এটা তো একটা সাপের খোলস। কিন্তু এত বড় সাপের খোলস আদৌ কি সম্ভব?
মীরা মুখ ভার করে মেঝেতে বসে আছে। তার সামনে গতকাল রাতে কবরস্থানের পাশে খুঁজে পাওয়া সাপের খোলসটি পড়ে আছে। তবে এত বড় সাপের খোলস সে কখনো দেখেনি। নীরাজ যতদূর মনে পড়ে, ছোটবেলায় একবার নানার বাড়ি সিরাজগঞ্জে বেড়াতে গিয়েছিল। সে তখন 10ম শ্রেণীর ছাত্র। দুপুরের খাবার খেয়ে নানির সাথে বসে গল্প করছিল। এমন সময় ছোট মামা এসে বলল, চল আজ বিকেলে বক শিকার করতে যাব। গতকালই বিলের পানি শুকিয়ে মাছ ধরা হয়েছে। আজ ছোট ছোট মাছের লোভে বকের ঝাঁক আসবে। নীরা তখন মনের আনন্দে এক বাক্যে রাজি হয়ে যায়। মামা সঙ্গে নিয়েছিল একটা ধারালো কাঁচি আর বক মারার ওষুধ। বিলের ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে তখন সাদা ফ্যানার মতো কিছু একটা চোখে পড়ে তার। কৌতূহলী হয়ে মামাকে জিজ্ঞাসা করতেই বলল, সাপ পুরনো খোলস রেখে চলে গেছে। বেটা মাছ খেতে এসেছিল। কিন্তু নীরার যতদূর মনে পড়ে, সেদিনের খোলসটা এত বড় ছিল না। 2 কি 3 হাতের বেশি হবেই না। কিন্তু সামনে পড়ে থাকা সাপের খোলসটা অনেক মোটা, লম্বা হবে কয়েক হাত। এত বড় সাপ এই শহর অঞ্চলে আসবে কিভাবে? অনেক হিসাবই মিলছে না নীরার কাছে। নীরার মা সেলিনা বেগম মেয়েকে ডাকতে এসে দেখেন নীরা মেঝেতে বসে এক দৃষ্টিতে কিসের দিকে যেন তাকিয়ে আছে। শাড়ির আঁচলের কপালে ঘাম মুছে বললেন, সকাল থেকে এখনো তোর পেটে কিছুই পড়েনি, কি নিয়ে তখন থেকে বসে আছিস? নীরা সাপের খোলসটির দিকে ইশারা করে বলল, দেখো তো মা, জিনিসটা চিনতে পারো কিনা? সেলিনা বেগম চেয়ার টেনে নীরার পাশে এসে বসেন। নিচের দিকে ঝুঁকে এক পলক তাকাতেই চোখ বড় বড় করে বললেন, সর্বনাশ, এই জিনিস কোথায় পেয়েছিস? নীরা কিছুটা অবাক হয়ে বলল, সর্বনাশে কি হয়েছে? এই সাপের খোলসই তো। তুমি এমন করছো কেন? সেলিনা বেগম মায়ের দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, এটা সাধারণ কোনো সাপ না রে মা, ভালো করে খেয়াল কর। সাধারণ সাপের খোলস খুব ছোট হয়ে থাকে আর কিছুক্ষণ পর সেটা নিতিয়ে যায়, কিন্তু এই সাপের খোলসটা বেশ উজ্জ্বল আর অনেক বড়। তুই এটা কোথা থেকে কুড়িয়ে পেয়েছিস? নীরা বলল, গতকাল কবরস্থানের জায়গাটা পার হওয়ার সময় মনে হলো কেউ একজন আমার পেছন পেছন আসছে। তখনই বাঁশঝাড়ের আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি হাতে একটা লাঠি নিতেই ছায়াটি অদৃশ্য, আর তখনই কবরস্থানের পাশে এই খোলসটার উপর চোখ পড়ে। সেলিনা বেগম বেশ ঘামছেন। তুই তাড়াতাড়ি এটা ফেলে দিয়ায়, আমার মন বলছে খুবই খারাপ কিছুর খোলস, তোর সমস্যা হতে পারে। নীরা বলল, মা, সুলতানপুরে গতকাল একজনের লাশ কচুরিপানায় ডোবায় পাওয়া গেছে। চোখ দুটো নীল হয়ে আছে লোকটার। 1 মাস খানেক আগেও দুজন একইভাবে মারা যায়, সম্ভবত সাপের কামড়ে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে 3 জনের চোখে আক্রমণ করা হয়েছে। প্রশ্ন হলো, সাপ একজন মানুষকে দাঁড়ানো অবস্থায় চোখে কিভাবে কামড় বসাবে? আমি এখন এটা কোথাও ফেলে দিলে সবার মাঝে আতঙ্ক আরও বাড়বে আর ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়াবে। সেলিনা বেগম খোলসটার দিকে তাকিয়ে কি যেন ভেবে বললেন, এত বড় খোলস কখনো সাপের হতে পারে না, হয়তো সাপের রূপ ধরে কোনো খারাপ কিছু এখানে আস্তানা গেড়েছে। এরা বলল, আচ্ছা মা, তুমি তো ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছিলে, সাপ খোলস পাল্টানোর পর তাদের আচরণ কেমন হয়? সেলিনা বেগম বললেন, খোলস পাল্টানোর পর সাপ খুবই দুর্বল হয়ে পড়ে, খুব বেশি দূর যেতে পারে না, কাছাকাছি একটা জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকে শক্তি সঞ্চয়ের জন্য। নীরা বলল, যতদূর মনে পড়ে গতকাল রাতে পানিতে কিছু পড়ার আওয়াজ কানে আসে, আর খোলসটা দেখে মনে হচ্ছে একদমই নতুন। যদি সাপের রূপ ধরে খারাপ কিছু হয়েই থাকে, সে নিশ্চয়ই কবরস্থানের পাশেই ঘাপটি মেরে আছে, আর একমাত্র জায়গাটি হলো কচুরিপানার ডোবার আশেপাশে। পরীর সাথে দেখা হলেও হতে পারে। সেলিনা বেগম ভুরুকুচকে বললেন, পরী আবার কি জিনিস, আর তোর মতলবটা কি আমাকে বলতো? মীরা সে কথার উত্তর না দিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে খেতে দাও, একবার বাইরে যেতে হবে। সেলিনা বেগম উঠে দাঁড়ালেন, যেতে যেতে বললেন, এই গোয়েন্দাগিরি করতে গিয়ে তুই যে কি বিপদ ডেকে আনবি কে জানে। রাগে গজগজ করতে করতে চলে গেলেন তিনি। নীরা তার মায়ের কথায় মুচকি হেসে সাপের খোলসটা একটা ব্যাগের দিকে ঢেকে রুম থেকে বেরিয়ে যায়। সুলতানপুরের রাস্তার মোড়ে একজন লোক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দেখতে অনেকটা সাধু সাধু ভাব আছে। তার হাতে একটি সাদা কাগজ। কিছুক্ষণ পরপর কাগজটির দিকে তাকিয়ে কি যেন খোঁজে। আশেপাশের লোকজন তাকে দেখে বেশ কৌতূহলী চোখে তাকায়, তারপর নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। লোকটি সুলতানপুরের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। বেশ ধীর পায়ে হাঁটছে। কিছুক্ষণ হাঁটার পর দাঁড়িয়ে পড়ে, খুক খুক করে কাশে আবার হাঁটতে শুরু করে।
কয়েকটা ছোট ছেলে মেয়ে লোকটির পেছন পেছন আসছে। তারা ব্যাপারটাই বেশ মজা পাচ্ছে। লোকটি থামলে সবাই খিলখিল করে হেসে দৌড়ে পালায়। জহির একটি দোকানে বসেছিল। দোকানদার আতর আলীর মৃত্যুর পর সে খুব একটা কথা বলে না। পরি নিয়ে আগের মতো কথা বলতে তার আগ্রহ কমে গেছে। লোকজন নানা কথায় তাকে এই ব্যাপারে আওয়াজ দিলেও সে খুব সহজে তা ধরে ফেলে। নিঃশব্দে বসে চা খায়, মাঝে মাঝে বাইরে উদাস হয়ে তাকিয়ে থাকে। চা খাওয়ার ফাঁকে ছেলে মেয়েগুলো একটু দুষ্টুমি তার চোখে পড়ে যায়। সঙ্গে ওই সাধুবেশী বুড়ো লোকটাকে। জহির চায়ের কাপ হাত থেকে রেখে উঠে দাঁড়ায়। হাতে একটা লাঠি নিয়ে বাচ্চাগুলোকে ধমক দিয়ে তাড়া করতেই তারা ছুটে পালায়। লোকটি জহিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জহির হাত থেকে লাঠি ফেলে দিয়ে জিজ্ঞাসা করল, কাউকে খুঁজছেন আপনি? এই এলাকায় আগে তো দেখিনি। লোকটি জহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমার নাম হামিদ সর্দার। আমি মণিকান্তপুরের লোক। সে অনেক দূরের পথ। জহির জায়গার নামটি শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। এমন নাম সে আগে কখনো শুনেনি। বলল, তা অত দূর থেকে এখানে কি জন্য এসেছেন? হামিদ সর্দার তার হাতে থাকা কাগজে একবার চোখ বুলিয়ে বলে, এটা সুলতানপুর তো? ওই যে গতকাল একজন মারা গেছে। জহির মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটাই সুলতানপুর। আপনি কার খোঁজে এসেছেন তাই বলেন। জহিরের কথাটি শুনে হামিদ সর্দার যেন ভরসা পেল। কিছুটা ঝুঁকে আস্তে করে বলল, আমি পুরীর ব্যাপারে কিছু জানতে চাই। আমাকে থানায় নিয়ে চলুন, তাড়াতাড়ি নিয়ে চলুন, না হলে যে বড্ড সর্বনাশ হয়ে যাবে। লোকটির কথায় জহির আশেপাশে একবার তাকায়। জহির ভাবছে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না, তাকে তাই এসে কপালে জুটে। বাসায় চলে যাওয়ার বুদ্ধিমানের কাজ হবে। তারপর আবার কি মনে করে হামিদ সর্দারকে বলল, চলুন আমার সাথে, কিন্তু এর বেশি কিছুই করতে পারবো না। জহির হামিদ সর্দারকে ধরে বামের রাস্তায় ঢুকে পড়ে। গাছের আড়ালে কেউ একজন অনেকক্ষণ ধরে জহিরের দিকে নজর রাখছিল, তা জাহির খেয়ালই করেনি। এই সাহায্য তার জন্য কি বার্তা নিয়ে আসে কে বলতে পারে। দুপুরের দিকে নীরা বাসা থেকে বের হয়ে চুপি চুপি কবরস্থানের রাস্তায় চলে আসে। এই দিকটায় কেউ খুব একটা আসে না। তার উপর মৃত্যু আতঙ্কে দিনের বেলাও ভুল করেও কারো পা পড়ে না। অবশ্য আসার পথে স্থানীয় কয়েকজন নীরার দিকে আর চোখে তাকিয়ে নিজেদের মধ্যে কি যেন বলছিল। নীরা দেখেও না দেখার ভান করে এইদিকে ঢুকে পড়ে। নীরা বেশ সতর্ক, চারপাশে চোখ রাখছে, কোনো কিছু যেন বাদ পড়ে যায় না। ধীর পায়ে ঝোপ এড়িয়ে পা ফেলছে নীরা। বাসঝাড়ের সামনে আসতেই গতকাল রাতের কথা মনে পড়ল তার। আজও কি কেউ এখানে দাঁড়িয়ে থাকবে? অবশ্য দিনের বেলায় খারাপ কিছু খুব একটা বের হয় না। নীরা বাসঝাড় পেরিয়ে গতকাল রাতের ছায়া দেখা সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল। নিচের দিকে কিছুটা ঝুঁকে পায়ের চাপ খুঁজতে শুরু করল নীরা, কিন্তু তেমন কিছুই খুঁজে পেল না সে। নীরা ভাবছে গতকাল রাতে নুপুরের শব্দ, পানিতে পড়ার আওয়াজ শুনছিল সে। একটু সামনে গেলেই কচুরিপানার ডোবা। নীরা বেশ সাবধানে আশেপাশে একবার তাকিয়ে ডোবার কাছেই নরম মাটিতে নেমে পড়ে। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ল নীরার। নরম মাটিতে বেশ বড় একটা দাগ একদম ডোবার পানিতে মিশে গেছে। নীরা একটা লাঠি হাতে মেপে দেখে দাগটা। নীরার চোখ ছানা পড়া। খোলসার সাথে দাগের মাপ একদম মিলছে। তার মানে সাপ কিংবা যাই হয়ে যাক, সেটা ডোবার কাছাকাছি লুকিয়ে আছে। বেশি দূর যেতে পারিনি। নীরা ডোবার আশেপাশে তাকিয়ে লুকিয়ে থাকার মতো কিছু খুঁজতে শুরু করলো। ডোবার একদম কোনায় একটা নুইয়ে পড়া নারকেল গাছে নীরার চোখ পড়ে। নারকেল গাছের পাশে একটা কিছু দেখা যাচ্ছে। নীরা নরম মাটি থেকে উঠে কবরস্থান পেরিয়ে কচুরিপানার ডোবার পাশ ধরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। বড় একটা গর্ত পেরিয়ে নারকেল গাছটার সামনে এসে দাঁড়ায় নীরা। গাছটা প্রায় মৃত। বাতাসে একদিক হেলে পড়েছে একটা পুরনো টিন শেডের বাড়ির ওপরে। দেখে পরিত্যক্ত জায়গা বলেই মনে হচ্ছে নীরার। হঠাৎ পাতার মর্মর শব্দে নীরা চমকে ওঠে। এই ফাঁকা জায়গায় কে আসবে? নীরা শব্দটা অনুসরণ করে হাঁটতে শুরু করে। নারকেল গাছ পেরিয়ে কিছুটা সামনে যেতেই মনে হলো একটি মেয়ে রোদে বসে আছে। মেয়েটি মাটিতে কি যেন খুঁজছে। নীরা ধীর পায়ে মেয়েটির পেছনে গিয়ে দাঁড়ালো। নীরার মনে হলো এই মেয়েটি পরি নয় তো। জিজ্ঞাসা করলেই যদি সে উত্তর দেয় তার নাম পরি, ঝাঁপিয়ে পড়ে তার উপর। এই ফাঁকা পরিত্যক্ত জায়গায় কে আসবে তাকে বাঁচাতে? নীরা কাপা গলায় জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোমার নাম কি? এই জায়গায় বসে কি করো? মেয়েটি নীরার দিকে ঘুরে তাকিয়ে বলল, শাপলা তুলতে আসছে আপা। আমার নাম মোহিনী। আমার পায়ে খুব ব্যথা, উঠে দাঁড়াতে পারছি না। নীরা যেন কথা বলতে ভুলেই গেছে।
এত সুন্দর মেয়ে সে তো আগে কখনো দেখেছে বলে মনে হয় না, যেন স্বর্গ থেকে কোনো এক অবসরে নেমে এসেছে কচুরিপানার ডোবায়। তার দিকে তাকিয়ে যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যাবে। হঠাৎ কারো ধাক্কায় নীরার ঘোর ভাঙে। পেছনে তাকিয়ে দেখে শাহেদ দাঁড়িয়ে আছে। নীরা বলল, আমি এখানে কেন? শাহেদ হেসে বলল, সেটা তো বলতে পারছি না। রাস্তা দিয়ে আসার পথে শুনলাম আপনি নাকি এই পথে অনেকক্ষণ হয়েছে এসেছেন। আপনাকে খুঁজতে এসে দেখি আপনি আপন মনে বিড়বিড় করছেন। শাহেদের কথায় নীরার সব মনে পড়ে যায়। নীরা সামনে তাকিয়ে দেখে সেই মেয়েটি নেই। নীরা বলল, মোহিনী কোথায়? এখানেই তো বসেছিল। বলল, ওর পায়ে ব্যথা। নীরার কথা শুনে শাহেদ অবাক হয়ে বলে, দিনের বেলায় বড় কেউ আসতে সাহস করে না, আর একটা মেয়ে এখানে আসবে? নীরা যেন বেশ ঘাবড়ে গেছে। উত্তেজিত হয়ে বলল, এখান থেকে তাড়াতাড়ি চলুন। শাহেদ মাথা নেড়ে সামনে হাঁটতে শুরু করে। নীরা বলল, আজ আপনার অফিস নেই? শাহেদ উত্তর দেয়, আমার প্রজেক্টের কাজ শেষ, কাল বা পরশুর মধ্যে খুলনা চলে যাব। নীরাকে যেন কিছুটা স্লান মনে হলো। বলল, তাহলে তো আপনার সাথে আর দেখা হবে না। চলুন, আজ না হয় আপনাকে নিয়ে শহরটা ঘুরে আসি। শাহেদ মুচকি হেসে নীরার কথায় সম্মতি জানিয়ে বলল, আজ কপাল দেখছি বেশ ভালো। পথ চলতে চলতে নীরার তার মায়ের সকালে বলা কথাগুলো মনে পড়ে। সাপ দুর্বল হলে খুব একটা সামনে যেতে পারে না, আর মোহিনী বলেছিল তার পায়ে ব্যথা, হাঁটতে পারছে না। তাহলে কি মোহিনী নামে মেয়েটি সেই পরী? হামিদ সর্দার ছোট্ট একটা সরু পথ ধরে হাঁটছে। চারপাশে শুধু অন্ধকার। তার হাতে সেই কাগজটা নেই। ধুলোতে বারবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। থানা তো এত দূর হওয়ার কথা না, আর এই অন্ধকারের সরু পথে থানার রাস্তা কল্পনার বাইরে। সঙ্গে সকালে সেই লোকটি তার সাথে নেই। এই অপরিচিত মানুষটি কথা কম বলে, শুধু ইশারায় হাঁটতে হাঁটতে বলছে। ছোট্ট একটা ঘরে ঢুকতেই হামিদ সর্দার থেমে বলল, বাবু, আমি আর হাঁটতে পারবো না, এবার থামুন। সেই তখন থেকে আমায় বসিয়ে রেখে এখন এই সন্ধ্যায় অন্ধকারে কোথায় নিয়ে যাবেন? আমাকে আগের জায়গায় নিয়ে দিয়ে আসুন, আমি আর থানায় যাব না। হামিদ সর্দারের সামনে থাকা লোকটি গম্ভীর গলায় বলল, বললেই তো যাওয়া হবে না, আপনাকে যে কিছুদিন এখানে থাকতে হবে। হামিদ সর্দার কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বাঁধতে শুরু করল। লোকটির সঙ্গে জোরাজুরি করে খুব একটা লাভ হলো না হামিদ সর্দারের। বয়স হয়েছে অনেক, এখন সেই লাঠির শক্তি শরীরে নেই, আর এই তাগড়াই লোকটার সঙ্গে সহজে কিছু করা যাবে না। হামিদ সর্দার বলল, আমার অপরাধটা কি? আমি তো শুধু থানায় যাব বললাম। লোকটি বিকট শব্দে হেসে উঠল, বলল, ওই থানায় যাওয়াটা আপনার অপরাধ। আমাদের কাজ শেষ হওয়ার আগে আপনি সুলতানপুর ছেড়ে কোথাও যেতে পারবেন না। কাজ শেষ হলে আপনাকে ঠিক রাস্তার মোড়ে পৌঁছে দিয়ে আসব। খুন করা আমি খুব একটা পছন্দ করি না, তবে প্রয়োজনে সেটা করতে আমার একটুও হাত কাঁপবে না সর্দার বাবু। হামিদ সর্দার ভয়ে কাঁপতে শুরু করল। কাঁপা গলায় বলল, আমি কিছু বলবো না, আমি মণিকান্তপুর ফিরে যাব, আমার বউ বাচ্চা আছে, আমি পড়িনি, কিছুই বলবো না। লোকটি এবার কিছুটা শান্ত হয়ে বলল, রাতে আপনার খাবার এখানে পৌঁছে যাবে, চুপ থাকলে আপনার জন্যই ভালো। লোকটি আবার উল্টো দিকে ফিরে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। লোকটি চলে যেতেই হামিদ সর্দার কাঁদতে শুরু করল। বিড়বিড় করে বলল, উপকার করতে এসে কি বিপদে পড়লাম, কিন্তু ওদিকে যে সব শেষ হয়ে যাবে। জহির বেশ দ্রুত পা চালিয়ে হাঁটছে। লম্বা একটা চাদর দিয়ে পুরো শরীর ঢেকে রেখেছে সে। চাদরের ফাঁকে চোখ বের করে বারবার এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখছে। হাতে ওষুধের প্যাকেট। সন্ধ্যা থেকে মেয়েটার পেটে ব্যথা করছে। বাসা থেকে যখন বের হয়েছিল তখন দোকানপাট সব বন্ধ। বাধ্য হয়ে বাইরে যেতে হয়েছে। ওষুধ নিয়ে ফিরতে পুরো ফাঁকা হয়ে গেছে আশপাশ। জহিরের হাত কাঁপছে। মনে হচ্ছে এই পথ যেন কয়েক মাইল বাকি আছে, শেষই হচ্ছে না পথ। হঠাৎ তাদের এলাকার স্কুল ঘরের দিকে চোখ পড়ে জহিরের। গত 2 বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। মেরামত আর অযত্নে এখন তা বন্ধ, কিন্তু পরিত্যক্ত স্কুল ঘরে আলো জ্বলছে মনে হলো তার কাছে। জহির দাঁড়িয়ে পড়ে। ভুল দেখেনি সে, একটা ক্ষীণ আলো বারবার জ্বলছে আর নিভছে। জহির ভাবছে চোর নয় তো, কিন্তু চোর সেদিকে কি করবে? চোর তো মানুষের বাসায় চুরি করবে,
স্কুল ঘরে চুরি করার মতো কিছুই নেই। জহির কৌতূহলী হয়ে স্কুলের ঘরের দিকে পা বাড়ায়। শরীর থেকে চাদর সরিয়ে তা কাঁধের ওপর ফেলে রাখে। বড্ড বিরক্ত লাগছে গায়ের ওপর। স্কুল ঘরের সামনে আসতেই কাউকে দেখতে পেল না জহির। নারকেল গাছটা যেন বাতাসে দুলে উঠল। হিসির শব্দ কানে আসতেই পুরনো ভয় পেয়ে বসে জহিরকে। কাপা হাতে চাদর দিয়ে মুখ ঢাকতে গিয়ে মাটিতে পড়ে যায় চাদরখানা। জহির নিচে তাকিয়ে চাদর উঠাতে যাবে এমন সময়ে কালো কুচকুচে পা তার নজরে পড়ে। জহির সামনে তাকিয়ে যেন ভিড়মি খেল। মুখ দিয়ে আপনি বের হয়েছে তখনই জহিরের চাপা আর্তনাদ শোনা গেল। হিসির শব্দটা আস্তে আস্তে ডোবার পাশ ঘেঁষে কোথাও যেন হাওয়া হয়ে গেছে। সকাল থেকে সেলিনা বেগমের শরীর বেশ খারাপ। বিছানা থেকে ঠিকমতো উঠতে বসতে পারছে না। হঠাৎ এমন কেন লাগছে ঠিকমতো বুঝতেও পারছেন না। ভাবছেন একবার নীরাকে ডাক দেবে কিনা। মেয়েটা বোধহয় দরজা বন্ধ করে শুয়ে আছে। সেলিনা বেগম আর সহ্য করতে পারলেন না, বেশ জোরেই ডাক দিলেন নীরাকে। কয়েকবার ডাকার পর নীরা রুমে ঢুকে দেখে তার মা বিছানায় শুয়ে আছে। নীরা এমন অবস্থা দেখে বেশ উত্তেজিত হয়ে পড়ল। বিছানায় বসে মায়ের কপালে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে আম্মু? সেলিনা বেগম বেশ আস্তে বললেন, প্রেশার বেড়েছে মনে হয়, নাস্তা খাওয়ার পর থেকেই বেশ খারাপ লাগছে। প্রেশার একটু মেপে দেখতো কত আছে। নীরা উঠে দাঁড়িয়ে চাবি দিয়ে আলমারি খুলে ড্রয়ার থেকে প্রেশার মেশিন বের করে তার মায়ের হাতে লাগালো। বেশ কিছুক্ষণ পর নীরা বলল, বেশ বেড়েছে তো। সেলিনা বেগম বললেন, বাড়বেই তো। গতকাল এত করে বললাম আমাকে মাংস দিস না, কি আমার কথা শুনে জোর করে প্লেটে এতগুলো মাংস তুলে দিলি। তখন বারণ কেন করলাম এবার বুঝতে পারলাম তোকে। নীরা বলল, মোটেই এতগুলো মাংস দিইনি, বড় জোর 5 টুকরো হবে। আর মাঝে মাঝে একটু খেতে হয়, নাহলে আমিষের চাহিদা মিটবে কিভাবে। দাঁড়াও, তোমার প্রেশার এখনই কমে যাবে। আমি পানিতে তেঁতুল মিশিয়ে তোমার জন্য নিয়ে আসছি। চোখ বন্ধ করে ঠকঠক করে খেয়ে নিলে একদমই স্বাভাবিক হয়ে যাবে। নীরা রুম থেকে বেরিয়ে যেতেই সেলিনা বেগম হেসে বললেন, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, পাগলি একটা। নীরা ফ্রিজ খুলে দেখে বাটিতে তেঁতুল একদম তলানিতে। গত বছর গ্রাম থেকে নানি আসার সময়ে কতগুলো নিয়ে এসেছিল। হাতে দিয়ে বলেছিল, এগুলো একদম টাটকা, পানিতে একটু দিলেই ঘন হয়ে যাবে। শহরে তো সব 2 নাম্বার। তারপর আর নিয়ে আসা হয়নি। এখন এই তেঁতুলে কিছুই হবে না। নীরা ফ্রিজ বন্ধ করে বেশ জোরে বলল, মা, আমি একটু মোবারক চাচার বাসায় যাচ্ছি। তেঁতুল তো শেষ, দেখি ওনার কাছে তেঁতুল পাওয়া যায় কিনা। নীরা দরজা খুলে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল মোবারক চাচা এক গাদা পুরনো পত্রিকা জড়ো করছেন নিচে। ভাঙড়ির কাছে বিক্রি করবেন এগুলো। দাম নিয়ে ভাঙারি লোকটার সঙ্গে বেশ তর্ক করছেন। নীরা সিঁড়ি দিয়ে নিচে নেমে বলল, চাচা, আপনার কাছে তেঁতুল আছে? আম্মুর হঠাৎ প্রেশারটা বেড়েছে। মোবারক হোসেন বলল, সে কি, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? আমি একটা সিএনজি রেখে দিব। নীরা হেসে বলে, এত ব্যস্ত হওয়ার দরকার নেই চাচা, তেঁতুল পানি খাওয়ালেই ঠিক হয়ে যাবে। বাসায় তেঁতুল একদম শেষ হয়ে গেছে, আপনার কাছে তেঁতুল হবে? মোবারক হোসেন বলল, হ্যাঁ, আমাকে রোজ একবার খেতে হয়, টেবিলে রাখা আছে। তুমি কষ্ট করে ভেতর থেকে নিয়ে আসো না, আমি গেলেই ব্যাটা আবার চলে যাবে। নীরা দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে যায়। লোকটা একা মানুষ, কিন্তু ভেতরটা বেশ পরিপাটি করে রেখেছে। দেয়ালে ওনার স্ত্রীর ছবি টাঙানো। নীরা যতটুকু জানে ওনার স্ত্রী কিসের অসুখে যেন মারা গেছে। আর লোকটার একটা ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। তেমন একটা যোগাযোগ করে না। এটা নিয়ে ওনার আক্ষেপ শেষ নেই। ভাড়ার টাকায় দিন চলে যায়। নীরা টেবিলে তেঁতুল খুঁজে পেল না। ফ্রিজ খুলে দেখে সেখানেও নেই। একবার রান্নাঘরে উকি দিল নীরা। চুলায় ডিম ভাজি রেখে বাইরে চলে গেছে। পুরা গন্ধ বের হচ্ছে। নীরা তাড়াতাড়ি চুলো বন্ধ করে দিল। রান্নাঘরে খুঁজে তেঁতুল চোখে পড়ল না নীরার। রান্নাঘরের পাশের রুমে বিছানার পাশে একটা ছোট্ট টেবিলে কৌটা দেখে নীরা হেসে ফেলল। আপন মনে বলে উঠল, এই তাহলে টেবিল। নীরা বিছানার পাশ থেকে কৌটা নিতে গিয়ে একটা জায়গায় থমকে গেল। নিচে বসে ভালো করে কিসে যেন চোখ বুলিয়ে মাথা নেড়ে কি যেন চিন্তা করে সে। তেঁতুলের কৌটা হাতে নিয়ে দ্রুতই বেরিয়ে পড়ল নীরা। জহিরের লাশকে ঘিরে বেশ বড় একটা জটলা তৈরি হয়েছে স্কুল ঘরের মাঠে। এবার সবার চোখ মুখে আতঙ্কের বিন্দুমাত্র ছাপ নেই, বরং ক্ষোভ ফুটছে সুলতানপুরের মানুষজন। সবাই আঙ্গুল তুলছে সুলতানপুরের থানার পুলিশের ওপর।
ইন্সপেক্টর আশরাফ আলী এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে। লোকজনের ক্ষোভ দেখে সে কিছুটা ভড়কে আছে। কনস্টেবল মতিন ভয় কিছু বলার সাহস করছে না। বড় স্যারের মতিগতি ঠিক বুঝতে পারছে না সে। দুহাত সামনে রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা এমন বড় স্যারকে না বললেও সেও কিছু বলবে না। ইন্সপেক্টর আশরাফ আলী পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট মুখে দিল। আগুন ধরিয়ে বেশ লম্বা একটা টান দিয়ে বলল, মতিন, জহিরের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বলেছিলাম, তা খবর কিছু জানতে পারলে? কনস্টেবল মতিন বলল, স্যার, জহির গতকাল সন্ধ্যার কিছু পরে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়েছিল। ওর মেয়ের হঠাৎ পেটে ব্যথা ওঠে। যতদূর মনে হয় দোকান বন্ধ থাকার কারণে সে সুলতানপুরের বাইরে যায়। আর জহিরের লাশের পাশে ওষুধের প্যাকেটও পড়ে আছে। ইন্সপেক্টর আশরাফ আলী একবার রাস্তার দিকে তাকালো। সিগারেট আঙ্গুলের ডগায় ধরে রাস্তার দিকে হাত ইশারা করে বলল, মেয়ের জন্য ওষুধ আনতে বাসা থেকে বের হয়েছিল সে, কিন্তু সোজা রাস্তা দিয়ে বাসায় না যেয়ে এখানে চলে আসে। আর এই পরিত্যক্ত স্কুল ঘরে খুব একটা কেউ আসে না। তাহলে জহির হঠাৎই পথে পা বাড়ালো কেন? কনস্টেবল মতিন হঠাৎ উত্তেজিত হয়ে বলল, স্যার, নিশ্চয়ই পুরী দেখেছে। কথাটা বলেই জিহ্বায় কামড় দিল সে। ধমক একটা খাবে এই ভয়ে মাথা নিচু করে ফেলল। ইন্সপেক্টর আশরাফ আলী তেমন কিছু না করে সিগারেটের লম্বা টান দিয়ে আকাশে ধোঁয়া ছাড়ে। বেশ স্বাভাবিক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না মতিন, আমার কিন্তু তা মনে হয় না। জহিরের পোশাকের দিকে ভালো করে লক্ষ্য করলে ব্যাপারটা অনুমান করতে পারবে। জহিরের পাশে একটা চাদর পরে আছে। আমার আন্দাজ যদি ভুল না হয়, সে পুরীর ভয়ে মুখ ঢেকে বাসা থেকে বের হয়েছিল, যেন পুরীর চোখে তার চোখ না পড়ে। আর পুরী নিয়ে জহিরের মতো এত আগ্রহ এই সুলতানপুরের আর কারোর মাঝে ছিল না। কিন্তু দোকানদার আতর আলীর মৃত্যুর পর সে চুপ হয়ে যায়। তাহলে পুরী নিয়ে ভয়ের কারণে সে কখনো এই পথে পা বাড়াবে না। আমার মনে হচ্ছে স্কুল ঘরের আশেপাশে এমন কিছু দেখেছিল যা তার আগ্রহের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কনস্টেবল মতিন মাথা নেড়ে বলল, আপনার কথাই সত্যি হতে পারে স্যার, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। ইন্সপেক্টর আশরাফ আলীর হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বলল, স্কুল ঘরের আশপাশে একজন লোক লাগিয়ে দাও। আর লোকজনের অবস্থা দেখে তো আমার সুবিধা মনে হচ্ছে না। এদিকে এসপি স্যারও ফোন করে পাগল করে ফেলছে। আচ্ছা, ওই ম্যাডামের কি খবর? কনস্টেবল মতিন বলল, জানি না স্যার, খবর নেওয়া হয়নি। ইন্সপেক্টর আশরাফ আলী কিছুটা রেগে বলল, তা নিবে কেন? কাজের কাজ তো কিছুই পারো না। যাই হোক, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। বলবে কাল সকালের মধ্যে যেন রিপোর্ট আমার হাতে চলে আসে। বিকালের দিকে শাহিদ মীরার বাসায় দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই শাহিদকে দেখে বেশ অবাক হয় নীরা। সঙ্গে ভিতরে ভিতরে বেশ খুশিও হয় সে। আচমকা শাহিদকে দেখে ভীষণ লজ্জা পায়। চুলগুলো ছিল এলোমেলো। একটু আগে ঘুম থেকে ওঠায় চুলগুলো ঠিক করার সময় পায়নি। নীরাকে এমন অবস্থায় দেখে শাহিদ মুচকি এসে বলল, অসময় চলে আসলাম মনে হয়। নীরা মাথায় কাপড় দিয়ে উত্তর দেয়, না, কিছু বলেন, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন আপনি। শাহিদ ভেতরে ঢুকে বলল, মোবারক চাচার থেকে একটু আগে জানতে পারলাম সকালে আন্টি অসুস্থ হয়ে পড়েছিল, তাই আর দেরি না করে চলে আসলাম। এখন কেমন আছে? নীরা বলল, এখন বেশ ভালো। গতকাল রাতে আমি জোর করে কিছু মাংস প্লেটে তুলে দিয়েছিলাম, সেজন্য সকালে প্রেশার বেড়ে যায়। তেঁতুলে পানি মিশিয়ে খাওয়ানোর পর এখন ঠিক আছে, পাশের রুমে ঘুমাচ্ছে। শাহিদ বলল, তাহলে আর বিরক্ত করে লাভ নেই, আন্টি এখন খুব বিশ্রামের প্রয়োজন। নীরা হঠাৎ আকবারে বলল, ছাদে যাবেন? বেশ ঠান্ডা বাতাস বইছে আজ, বসে গল্প করা যাবে। শাহিদ মাথা নেড়ে সম্মতি জানায়। দুজনেই সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়ে। মোবারক হোসেনের ছাদে ফুল গাছ খুব একটা নেই, খালি কিছু টব পড়ে আছে। ছাদের এক কোণে একটা পেয়ারা গাছ কিছুটা মাথা উকি দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। নীরা পেয়ারা গাছের একটু পাশে গিয়ে দাঁড়িয়ে এদিক থেকে আশপাশ খুব ভালো করে দেখে। নীরা বলল, আপনি সত্যি চলে যাবেন? শাহিদ হেসে বলল, হ্যাঁ, কাজ তো প্রায় শেষ, 2-1 দিনের ভেতর ঢাকা ছাড়ছি। তা আপনি কি আমাকে আটকে রাখবেন? শাহিদের কথায় নীরা কিছুটা লজ্জা পেয়ে বলল, ঠিক তা নয়, আসলে আসার পর থেকে তো আপনার সাথে পরিচয় হলো, চলে গেলে ফাঁকা ফাঁকা লাগবে। শাহিদ কিছু না বলে চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, আপনার রহস্য খোঁজা কতটুকু এগোল? শুনলাম আজও একটা লাশ পাওয়া গেছে স্কুল ঘরের জায়গাটায়, আর মারা যাওয়া লোকটার সাথে আমার প্রায় এই দোকানে আড্ডা হতো, কিন্তু খারাপ লাগছে লোকটার বেঁচে নেই।
নীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার কাছে খবরটা এসেছে। ইন্সপেক্টর আশরাফ আলী দুপুরে ফোন করেছিল এই ব্যাপারে। তবে আমার অনুসন্ধান অনেকটা এগিয়ে আছে, আর ব্যাপারটা কিছুটা আন্দাজও করে ফেলেছি। কিন্তু পরি নিয়ে কিছুটা দ্বিধা কাজ করছে আমার মাঝে। পরি আছে কি নেই এই প্রশ্নে পাগল হওয়ার মতো অবস্থা। শাহিদ ভ্রুকুচকে নীরার দিকে তাকিয়ে বলল, আপনার অনুসন্ধানে কি জানতে পেরেছেন? নীরা কথাটা এড়িয়ে গেল, কিছুটা হেঁটে সামনে গিয়ে গুনগুন করে গান গাইছে। শাহিদ অবাক দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে, অস্ফুটভাবে মুখ দিয়ে বের হয়ে আসে, কি সুন্দর। মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরছেন মোবারক হোসেন। দোকান পেরিয়ে থানার রাস্তায় পা ফেলতেই চারপাশ অন্ধকারে ঢেকে গেল। এই রাস্তায় কারেন্টের পিলার আছে ঠিকই, কিন্তু অকেজো হয়ে পড়ে আছে। মোবারক হোসেন দ্রুত পা ফেলে হাঁটতে শুরু করলেন। আজকাল অন্ধকার ওনার কাছে বেশ ভালো লাগে না। মনে হয় এই বুঝি কেউ এসে গলা চেপে ধরার জন্য বসে আছে। কিছু দূর যেতেই মোবারক হোসেনের মনে হলো একটা ঠকঠক আওয়াজ করে কে যেন তার পেছনে পেছনে হাঁটছে। বেশ অনেকক্ষণ ধরেই আওয়াজটা কানে আসছিল, কিন্তু ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ভয়কে মনে জায়গা দিতে নেই, তাহলে ভয়টা আরও জেঁকে বসে মনের ভেতরে। কিন্তু অন্ধকারে হাঁটার পর থেকে আর পারছিলেন না মোবারক হোসেন। আচমকা দাঁড়িয়ে পড়লেন। তিনি ভাবলেন একবার পেছনে ফিরে তাকাবেন, যা হবার পরে দেখা যাবে। মোবারক হোসেন পেছনে ফিরে তাকালেন। রাস্তায় একটা বিড়ালও নেই, তাহলে ঠকঠক করে হাঁটছে কে? মোবারক হোসেন আবার হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও ঠকঠক করে কে যেন হাঁটছে মনে হলো ওনার কাছে। এবার আওয়াজটা বেশ স্পষ্ট, সঙ্গে ভারী নিঃশ্বাসের শব্দ। মোবারক হোসেন এবার জোরে ছুটতে শুরু করলেন। কিন্তু এই বয়সে কত আর পারা যায়? পা ঠিক মতো চলছে না, দম ফেটে যেন এখনই রাস্তায় মৃত্যু হবে এমন অবস্থা। তিনি খেয়াল করলেন আওয়াজটা তার সঙ্গে সঙ্গে ছুটে আসছে, যেন পেছনে ফিরলেই দেখা যাবে একটা বিভৎস মুখ তার দিকে তাকিয়ে হাসছে। ইন্সপেক্টর আশরাফ আলী টেবিলে বসে কি যেন লিখছিল। কনস্টেবল মতিন পাশে দাঁড়িয়ে একটা ফাইল দেখে তাকে সাহায্য করছিল। হঠাৎ ইন্সপেক্টর আশরাফ আলী ধর্মর করে উঠে বসে। তার সামনে মোবারক হোসেন এসে হুমড়ি খেয়ে পড়ল। ব্যাপারটা বুঝতে দুজনের কিছুটা সময় লাগে। টেবিলে থাকা কাগজপত্র সব নিচে পড়ে গেছে। ইন্সপেক্টর আশরাফ আলী বলল, কি মশাই, বাঘ দেখেছেন নাকি? এভাবে কেউ গায়ের উপর এসে পড়ে? মোবারক হোসেনের নিঃশ্বাস ফেলতে বেশ কষ্ট হচ্ছে। বুকে হাত দিয়ে শুধু বললেন, পরি তারা করেছিল, আমাকে মেরে ফেলবে। পরির কথা শুনতে ইন্সপেক্টর আশরাফ আলী কোমরে গুজে থাকা পিস্তলটা হাতে নিয়ে বললেন, কি? পিস্তলের সামনের দিকে তাক করে ছুটে চলল বাইরে। আশেপাশে তাকিয়ে তেমন কিছুই দেখতে পেল না ইন্সপেক্টর আশরাফ আলী। হাঁটতে অন্ধকার রাস্তায় আসতে এবার উল্টো ভয় পেয়ে বসে তাকে। কপাল বেয়ে থরথর করে ঘাম বেড়ে পড়ছে। বিড়বিড় করে বলল, অশরীরীর কাছে পিস্তলকে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে? নীরা বিছানায় শুয়ে আছে। তার মাথায় গতকাল থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কবরস্থানে দেখা সেই মেয়েটি আসলে কে ছিল? সত্যি কি কোনো বাচ্চা মেয়ে ছিল, নাকি মেয়ে সে জন্য কিছু আসে? মানুষ হলে তো তা নির্জন ওই জায়গাতেই পা বাড়ানোর সাহস হতো না। বড় কেউ সেখানে ভয় পায় পা বাড়ায় না। সেখানে একটা বাচ্চা মেয়ে শাপলা তুলতে কচুরিপানার ডোবায় যাবে। মেয়েটির নাম কি যেন বলেছিল? ও হ্যাঁ, মেয়েটির নাম ছিল মোহিনী। মোহিনী নাম মুখে নিতে হঠাৎ চমকে ওঠে নীরা। বিছানা থেকে উঠে গিয়ে টেবিলের উপর একটা বই খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর বইটি খুঁজে পেল সে। বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে মোহিনী নামের অর্থ খুঁজতে থাকে নীরা। একটা জায়গায় চোখ পড়ে তার। মোহিনী নামের অর্থ পরম সুন্দরী, আবার পরি নামের অর্থ সুন্দরী, যা একদিক থেকে মোহিনী নামের অর্থ প্রকাশ করে। কথাটা ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে গেল নীরার শরীরে। তার মানে মেয়েটি পরি ছিল। খোলস পাল্টানোর কারণে বেশ দুর্বল হয়ে পড়েছিল, সেজন্য কচুরিপানার ডোবায় রোদে বসেছিল। কিন্তু পরি ক্ষতি করেনি কেন? হঠাৎ পুরো রুম অন্ধকার হয়ে যায়। সম্ভবত লোডশেডিং হয়েছে। নীরা বেশ বিরক্ত হয়ে বলল, লোডশেডিং হওয়ার আর সময় পাইনি। পূর্ণিমা চাঁদের আলো ভেতরে আসে পড়ছে। আন্দাজে বিছানায় বসে নীরা। পাশের রুমে মোবাইল রেখে এসেছে সে। উঠতে ইচ্ছে করছে না, নীরা শুয়ে পড়ে। হঠাৎ কে যেন বারান্দার দিকে হেঁটে চলে গেল। নীরা ধর্মর করে উঠে বসে, চেঁচিয়ে বলে, কি ওখানে? সেলিনা বেগম আওয়াজ দিলেন, কি হয়েছে রে নীরা? নীরা কিছু বলে না, আবার শুয়ে পড়ে।
সত্যি কি সেখানে ছিল কেউ? এই বাসার বারান্দা বেশ খোলামেলা। অবশ্যই এখানে আসার পর বারান্দাটা বেশ পছন্দ হয়েছিল তার। এমন খোলামেলা বারান্দায় রাতের বেলায় বসে বই পড়ার মজা আলাদা, সঙ্গে বেশ ঠান্ডা বাতাস। কথাগুলো ভাবতেই নীরার আবার মনে হলো বারান্দায় কেউ যেন হাঁটাহাঁটি করছে। নীরা এবার চুপ করে সেদিকে তাকিয়ে রইল। নীরা ভাবছে উঠে গিয়ে দেখবে কিনা, কিন্তু অন্ধকারে বিছানা ছেড়ে উঠে যাওয়া কি ঠিক হবে সেটা ভেবে আবারও চিন্তা বাদ দিল। এবার সত্যি একটা ছায়া দেখে চমকে ওঠে নীরা। বুক ধুকধুক করছে তার। ছায়াটি বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে, বেশ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ছায়াটির পোশাক দেখে নীরার মনে হচ্ছে ছায়াটি একটি মেয়ে। চুলগুলো বেশ লম্বা। মোহিনী দেখতে কেমন ছিল তা মাথায় আনার চেষ্টা করল নীরা। মোহিনীর চুলগুলো কি লম্বা ছিল? নীরা কাপা গলায় বলল, কি তুমি? বারান্দার দরজা থেকে উত্তর আসে, আমার নাম পরি। এবার কি তবে নীরার পালা? কিন্তু পরি হঠাৎ নীরার উপর খেপে গেল কেন? ইন্সপেক্টর আশরাফ আলী হাসপাতালের করিডোরের সামনে দাঁড়িয়ে আছে। আজ রোগীর বেশ চাপ। ডেঙ্গু আক্রান্ত দিন দিন প্রকট আকার ধারণ করছে। নিচ থেকে রোগীদের লম্বা সিরিয়াল। এই সিরিয়াল ভেদ করে উপরে উঠতে ইন্সপেক্টর আশরাফ আলীর নাভিশ্বাস উঠে গেছে। তার উপর আজ পুলিশের পোশাক পরে আসেনি। লোকজন ভিড় ঠেলে সামনে এগিয়ে আসতে দেখলেই দাঁত কিরমির করে তেড়ে আসে। ভোর থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক পা পিছিয়ে যেতে কেউ রাজি নয়। তার উপর ভিড়ের মাঝে কেউ ঢুকে পড়লে লাইন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। পুলিশ পরিচয় দিয়ে ঢুকতে গেলে অনেকে ভুরুকুচকে তাকে একটা বিরক্ত ভাব প্রকাশ করে। সে আইডি কার্ড দেখে কোনো মতে উপরে উঠে আসেন ইন্সপেক্টর আশরাফ আলী। আজ বুঝতে পারছেন পেশার পোশাকের কত মর্যাদা। করিডোরের পাশ দিয়ে অনেকেই হেঁটে যাচ্ছে, কিন্তু তার বাল্যকালের বন্ধু ডাক্তার সুমনের দেখা নেই। ব্যাটা কোথায় যে ঘাপটি মেরে বসে আছে কে জানে। সকালে ফোন করে এখানেই দাঁড়াতে বলেছিল, এখন তার নিজেরই খবর নেই। ইন্সপেক্টর আশরাফ আলী ছোটবেলার কথা মনে করে আনমনে হেসে ওঠে। দুজনে ছিল গলাগলি বন্ধু। কেউ কাউকে ছাড়া কোথাও যাবার কল্পনা পর্যন্ত করত না। একদিন স্কুলে জাফর স্যার দুজনকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কিরে মানিকজোর, সারাদিন তো একসঙ্গে হাঁটাচলা দুজনের, তা বড় হয়ে দুজনের কি হওয়ার ইচ্ছে শুনি? সুমন বলেছিল, স্যার আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই, বড় বড় ঘটনার রহস্য উদ্ঘাটন করে তাক লাগিয়ে দিব সবাইকে। আর অন্যজন বলেছিল ডাক্তার। সেদিনই দুজনের ভিন্ন মত দেখে ক্লাসের সবাই উচ্চস্বরে হেসে উঠেছিল। পরে অবশ্য দুজনের স্বপ্নের রেশি পাল্টে যায়। সুমন ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যায়। অতীতের কথা ভাবতে ইন্সপেক্টর আশরাফ আলীর চোখ ভিজে আসে। কত মধুরী দিন ছিল। হঠাৎ কাঁধে কারোর হাতের চাপড় শুনে ইন্সপেক্টর আশরাফ আলী পেছনে ফিরে তাকায়। দেখে বাল্যকালের বন্ধু সুমন হাসি মুখে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর আশরাফ আলী বলল, কিরে, কতক্ষণ ধরে তোর জন্য দাঁড়িয়ে আছি এখানে, তোর তো কোনো পাত্তাই নেই। ডাক্তার সুমন তার থেকে কিছুটা খাটো, তবে গায়ের রং উজ্জ্বল শ্যামলা। বলল, আরে আর বলিস না, গতকালই চট্টগ্রাম থেকে ফিরে সোজা এখানে চলে আসি। রোগীর এত চাপ, তার উপর দুজন ডাক্তার ছুটিতে, বুঝতে পারছিস কি ঝামেলায় আছি। শুনলাম তোর একটা রিপোর্ট হাসপাতালে পড়ে আছে, সকালে নিয়ে যাবি, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করব। আশরাফ আলীকে কেমন যেন চিন্তিত মনে হলো। বলল, কিন্তু তুই যে বললি রিপোর্টে কি যেন ঝামেলা হয়েছে। ডাক্তার সুমন বলল, সেজন্যই তো তোকে এখানে ডেকে আনলাম। সব কথা দাঁড়িয়ে বলবি নাকি? দুজনে করিডোরের ডান পাশে একটা রুমে ঢুকে পড়ে। ডাক্তার সুমন টেবিল থেকে একটা ফাইল নিয়ে বলল, শুনলাম তোর উপর প্রেশার যাচ্ছে। পরপর 2 দিনে 2টা লাশের পোস্টমর্টম দেখে তেমনই আন্দাজ করেছি। সমস্যাটা কী রে? আর বলিস না, এবার বোধহয় চাকরিটাই চলে যাবে আমার। এতগুলো মানুষের মৃত্যু, অথচ কোনো কিছুই করতে পারছি না। সব মিলিয়ে এমন একটা বাজে অবস্থা আগে কখনোই হয়নি। ডাক্তার সুমনের মুখের কোণে মৃদু হাসি। ইন্সপেক্টর আশরাফ আলীর পিঠ চাপড়ে বলল, এবার বোধহয় তোর কিছুটা সুবিধা হবে। একটা ইঙ্গিত খুঁজে পাওয়া গেছে, তবে তা খুব সামান্য। ইন্সপেক্টর আশরাফ আলী যেন আশার আলো খুঁজে পেয়েছে। এসে বলে, এখন সামান্য কিছু আমার কাছে অনেক মূল্যবান, তাড়াতাড়ি বলে ফেল কি হয়েছে। ডাক্তার সুমন তার হাতের ফাইল ইন্সপেক্টর আশরাফ আলীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা গতকালের পোস্টমর্টমের রিপোর্ট। আশরাফ আলী ফাইলে একবার চোখ বুলিয়ে তাকে বেশ হতাশ মনে হলো। বলল, সে একই তো ফলাফল। সাপের বিষে লোকটার মৃত্যু হয়েছে। প্রথমে চোখে আক্রমণ করা হয়েছে তাকে। ডাক্তার সুমন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে বলল, মাঝে মাঝে অনেক ছোট কিন্তু মূল্যবান কিছু আমাদের চোখের সামনে থেকেও আমরা তা দেখতে পাই না।
আমি গতকাল রাত থেকে তোর তদন্ত করা সবগুলো লাশের রিপোর্ট দেখা শুরু করি। প্রথম লাশের পোস্টমর্টেম রিপোর্টের ফলাফল থেকে একেবারে শেষে লাশের পোস্টমর্টেমের রিপোর্টের ফলাফলে কোনো পার্থক্য নেই। কিন্তু বন্ধু, ইন্সপেক্টর আশরাফ আলী শেষের কথা শুনে চমকে উঠে বলল, কিন্তু কি? ডাক্তার সুমন হেসে বলল, গতকালের পোস্টমর্টেমের রিপোর্টের শেষের অংশ ভালো করে খেয়াল করে দেখ, কিছু বুঝতে পারিস কিনা। ইন্সপেক্টর আশরাফ আলী তার বন্ধুর কথার কিছুই বুঝতে না পেরে আবার ফাইলের দিকে চোখ রাখে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর আশরাফ আলীর চোখ দুটো উত্তেজনায় বেশ বড় হয়ে গেল। অবাক বিস্ময়ে তার বন্ধু ডাক্তার সুমনের দিকে তাকিয়ে বলল, এটা কি করে সম্ভব? ডাক্তার সুমন মাথা নাড়িয়ে বলল, আমিও প্রথমে ব্যাপারটা দেখে কিছুটা দ্বিধায় পড়ে যাই, কিন্তু পরে সবকিছু ঘেটে দেখে এই ব্যাপার। ইন্সপেক্টর আশরাফ আলী কিছু বলতে যাবে এমন সময়ে তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ যেন কাঁদছে। একটু পরেই ইন্সপেক্টর আশরাফ আলী উত্তেজিত হয়ে বলল, কি বলছেন? গতকাল রাতে? আমি এখনই আসছি। ডাক্তার সুমন কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তার বাল্যকালের বন্ধুর দিকে। আশরাফ আলী শুধু বলল, তোর সাথে পরে কথা হবে। তারপর ফাইলগুলো হাতে নিয়ে তাড়াহুড়ায় বেরিয়ে পড়ল রুম থেকে। দুপুরের দিকে জ্ঞান ফেরে নীরার। চোখ মেলে তাকিয়ে দেখে সাদা অ্যাপ্রন পরা একজন মহিলা ডাক্তার তার পাশে বসে আছে। চোখ মেলে তাকাতেই ডাক্তার নীরার চোখের ওপরে লাইটের আলো ফেলে, তারপর একটা খাতায় কি যেন লেখে। নীরা তার মায়ের দিকে ফিরে তাকালো। বিছানার একপাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বোধহয় কিছুই খাওয়া হয়নি, মুখটা কেমন শুকনো হয়ে আছে। লেখা শেষ হলে ডাক্তার বলল, মাথায় আঘাত লেগেছে কিভাবে? নীরা শোয়া থেকে উঠে বালিশের উপর শরীর ভর দিয়ে বসে বলল, রাতে লোডশেডিং হওয়ার পরে কিছুটা একটা সঙ্গে ধাক্কা লাগে, অন্ধকারে ঠিক সামলে উঠতে পারিনি। সেলিনা বেগম নীরার পাশে এসে বসলেন। চিন্তিত হয়ে বললেন, সব ঠিক আছে তো ডাক্তার আপা? ডাক্তার বলল, চিন্তার কিছু নেই, মাথার পেছনে একটু ব্যথা পেয়েছে, ঘণ্টাখানেক শুয়ে বিশ্রাম নিলে একদম সুস্থ হয়ে যাবে। আর কিছু মেডিসিন আছে, তা সময় করে খাওয়াবেন। আমি আজ তাহলে আসি। মহিলা ডাক্তার চলে যেতেই সেলিনা বেগম নীরার মাথায় হাত রেখে বললেন, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? অন্ধকারে হাঁটতে বলেছিলে কে তোকে? চুপ করে বিছানায় শুয়ে থাকলে তো এমনটা হতো না। নীরা তার মায়ের কথায় জবাব না দিয়ে বলল, আম্মু তুমি আমার রুমে কখন এসেছিলে? সেলিনা বেগম বললেন, এই তো সকালে, তোকে ডাকতে এসে দেখি নিচে পড়ে আছিস। তারপরে তো চিৎকার করতেই বাড়িওয়ালা এসে ডাক্তার আপাকে ফোন দিলেন। নীরা আনমনে কি যেন ভেবে বলল, সকাল থেকে বারান্দায় তুমি কিংবা অন্য কেউ গিয়েছিল? সেলিনা বেগম এমন উদ্ভট প্রশ্ন শুনে কিছুটা রেগে গেলেন। মেয়ের জন্য চিন্তায় তার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আর কি সব প্রশ্ন করছে। রুড়ো গলায় বললেন, না যায়নি। তা জেনে তোর কি দরকার? নীরা জবাব না দিয়ে কথাটা এড়িয়ে গিয়ে বলল, আমার জন্য একটু স্যুপ করে নিয়ে আনতে পারবে? শরীরটা খুব দুর্বল লাগছে। নীরার কথা শুনে সেলিনা বেগম বেশ ব্যস্ত হয়ে পড়লেন। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, এই কথাটা আগে বলবি তো, তা না করে কি সব অদ্ভুত প্রশ্ন করছিস? তিনি আরও কিছুক্ষণ আপন মনে কথা বলে চলে গেলেন বাইরে। নীরা কিছুটা সময় সামনের দিকে ঝুঁকে বসতেই একটা শব্দ বের হলো মুখ দিয়ে। মাথার পেছনে বেশ ভালোই আঘাত পেয়েছে সে। নীরা ভাবছে, সবাইকে তো মিথ্যা বলে ফেললাম, কিন্তু গতকাল রাতের ঘটনা তো আর মিথ্যা নয়। বারান্দায় একটি মেয়ে সত্যি দাঁড়িয়েছিল। চুলগুলো বেশ লম্বা ছিল মেয়েটির, কিন্তু অন্ধকারে কি পড়েছিল বোঝা যায়নি। নাম জিজ্ঞেস করতে উত্তর দিল তার নাম পরি। কিন্তু তারপরে ঘটল আসল ঘটনা। সাহস করে বিছানা থেকে নিচে নেমে বারান্দার দিকে এগিয়ে যেতেই মনে হলো কে একজন পেছন থেকে খুব জোরে আঘাত করল, কিন্তু জায়গা মতো লাগাতে পারিনি। একটা ছোটোখাটো ধস্তাধস্তি হয়ে গেল তখন। তারপরই মাথায় জোরে আঘাত করে, আর কিছুই মনে নেই। গত রাতের ঘটনার সামনে দাঁড় করালে একটা প্রশ্ন আসে, সত্যি কি পরি আছে, নাকি পরি কাহিনীকে কাজে লাগিয়ে অন্য কেউ নতুন করে কিছু করতে চায়? নীরা বিছানা থেকে নিচে নেমে বারান্দার দিকে যায়। বেশ সাবধানে নিচের দিকে তাকিয়ে পা ফেলে। হঠাৎ বারান্দার দরজার সামনে আসতেই থমকে দাঁড়ায় নীরা। বারান্দায় বেশ কিছু জুতার ছাপ পড়ে আছে। নীরা নিচে বসে পড়ে। ভালো করে তাকিয়ে খেয়াল করল এখানে 2 রকমের জুতার ছাপ রয়েছে। তার মানে গতকাল রাতে দুজন বারান্দা দিয়ে উঠে এসেছিল। কিন্তু সে এখানে থাকলে কার ক্ষতি? পরীর নয় তো। কিন্তু পরী তো মানুষের বাড়ি গিয়ে আক্রমণ করছে না। তাহলে গতকাল রাতে বাসায় আসে কারা? কি তাদের উদ্দেশ্য? এসব কিছু ভাবার মাঝেই হঠাৎ বিছানার নিচে চোখ পড়ে নীরার। কিছু একটা দেখা যাচ্ছে।
নীরা উঠে বিছানার নিচে তাকাতেই তার মুখে হাসি ফুটে উঠল। হাতে নিয়ে চোখের সামনে ধরতে ইন্সপেক্টর আশরাফ আলীর কণ্ঠ শুনে হাতের মুঠোয় লুকিয়ে ফেলে নীরা। একটু পরেই ইন্সপেক্টর আশরাফ আলীকে ভেতরে ঢুকতে দেখে নীরা। বলল, আরে আপনি আমার বাসায়? হাসপাতালে একটা কাজে গিয়েছিলাম, তারপর ফোনে খবর পেলাম আপনি নাকি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে ফেলেছেন। খবরটা শুনে আর বসে থাকতে পারিনি, বললেন ইন্সপেক্টর আশরাফ আলী। নীরা বলল, না তেমন কিছুই হয়নি, অন্ধকারে একটু পড়ে গিয়ে মাথায় আর কি আঘাত লাগে। হাতের কাজ ফেলে আপনার এখানে আসা মোটো উচিত হয়নি আশরাফ সাহেব। আশরাফ আলী লজ্জিত ভঙ্গিতে বলল, না না ঠিক আছে, তবে এখানে আসার একটা কারণও আছে। সেটা শুনলে আপনারও আমার মতো অবস্থা হবে, মানে পিলে চমকে ওঠার মতো অবস্থা। নীরা ভুরুকুচকে তার দিকে তাকিয়ে বলল, একটু পরিষ্কার করে বলুন তো, আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না। ইন্সপেক্টর আশরাফ আলী তার হাতে থাকা ফাইল নীরার দিকে এগিয়ে দিয়ে বলল, একবার নিচের দিক ভালো করে খেয়াল করুন তো। নীরা ফাইল হাতে নিয়ে পোস্টমর্টম রিপোর্ট পড়ার পর কিছুটা আতকে উঠে বলল, তার মানে জহির পরীর আক্রমণে মারা যায়নি, কিন্তু তার শরীরে তো একই বিষ পাওয়া গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইন্সপেক্টর আশরাফ আলী বলল, আমার মনে হচ্ছে পরী বলে কিছুই নেই, সবকিছুই ফাঁকে থেকে কেউ একজন লোকগুলোকে মারছে, কিন্তু তাদের লাভ কি? এরা কিছুটা ভেবে বলল, না পরী সুলতানপুরি আছে। ইন্সপেক্টর আশরাফ আলী বিস্ময় প্রকাশ করে বলল, তার মানে? এরা বলল, আপনার ভাষ্য অনুযায়ী গতকাল জহিরের লাশ এর পাশে একটা চাদর পাওয়া গেছে, তার মানে সে পরীর ভয়ে মুখ ঢেকে বের হয়েছিল, কিন্তু পথিমধ্যে কিছু একটা দেখে সে স্কুল ঘরের দিকে পা বাড়ায়, আর তারপরেই তার মৃত্যু হয়। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে জহিরের চোখে আক্রমণ হয় ঠিকই, কিন্তু সেখানে সরাসরি সাপের উপস্থিতি নেই, বরং এক ধরনের সূক্ষ্ম সূচ দ্বারা বিষ প্রয়োগ করা হয়েছে। প্রশ্ন হলো, দোকানদার আতর আলী কিংবা আগের লাশগুলোর পোস্টমর্টম রিপোর্ট তো এই রিপোর্টের সম্পূর্ণ বিপরীত, মানে সরাসরি সাপ তাদের চোখে আক্রমণ করে। আমরা শুধু জহিরের রিপোর্ট দিয়ে বাকি সবাইকে বিচার করতে পারি না। আমার মন বলছে পরী ঠিকই আছে, কিন্তু মাঝে কেউ একজন পরীর আতঙ্কে কিছু একটা হাসিল করার মতো মতলব করছে, আর জহির হয়তো তাকে দেখে ফেলায় সে বিষ প্রয়োগ করে তার চোখে, যেন জহিরের মৃত্যু পরীর উপর চাপিয়ে দেওয়া যায়। ইন্সপেক্টর আশরাফ আলী মাথা নেড়ে বলল, এমনটা হতে পারে, কিন্তু আসার তেমন কোনো সম্ভাবনা চোখে পড়ছে না। বেশ জোরে হেসে বলল, তবে কি জানেন, এমন জটিল পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। আমার জুতোর তলা ক্ষয় হয়ে গেছে ছুটতে ছুটতে। নীরা হঠাৎ লাফিয়ে উঠে বলল, কি বললেন? জুতোর তলা? ও মাই গড, আমি সমাধান করে ফেলেছি। আশরাফ সাহেব, আপনি তো আমার চোখ খুলে দিলেন। নীরার এমন আচরণে ইন্সপেক্টর আশরাফ ভ্যাবাচাকা খেয়ে গেল। কিছুই বুঝতে না পেরে বোকার মতো বলে ফেলল, আপনার মাথার আঘাত কি বেশ জোরে লেগেছিল? রেগে যাওয়ার মতো কথা হলেও নীরা হেসে বলল, আপনি আমাকে পাগল বলে ইঙ্গিত করলেন তো? তবে আমি কিন্তু রহস্য ভেদ করে ফেলেছি, এবং সেটা আপনার জন্যই। আশরাফ আলী অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে বলল, আমার তো মাথা ঘুরছে, একটু খুলে বলুন তো সবকিছু। নীরা বলল, সবকিছু আজ রাতেই পরিষ্কার হয়ে যাবে। আপনি সন্ধ্যার পর আপনার টিম নিয়ে কচুরিপানার ডোবার আশেপাশে অবস্থান নেবেন। আমি আওয়াজ দিলেই ঝাঁপিয়ে পড়বেন। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকবেন, কারণ আমার মনে হয় সবকিছু এত সহজে হবে না। আপনি তাহলে প্রস্তুতি নিতে শুরু করুন। আর হ্যাঁ, সত্যি পরী আছে। ইন্সপেক্টর আশরাফ আলী চলে যাওয়ার পর নীরা তার হাতের মুঠোর দিকে তাকিয়ে বলল, বিকালের দিকে স্কুল ঘরের দিকটা একবার লুকিয়ে যেতে হবে, যা হবার সেখানেই হবে। সন্ধ্যার একটু আগে নীরা বাসা থেকে বের হয়ে যায়। মুখ আড়াল করার জন্য শরীরে একটা বোরকা জড়িয়েছে, শুধুই দুটো চোখ দেখা যাচ্ছে বাইরে থেকে। বেশ দ্রুত হাঁটতে শুরু করল নীরা। হিসাব মতে আর মাত্র ঘণ্টাখানেক পরে ইন্সপেক্টর আশরাফ আলী তার দলবল নিয়ে চলে আসবে। অন্ধকার নেমে আসার আগেই পৌঁছাতে হবে পরিত্যক্ত স্কুল ঘরে। রাস্তায় যাওয়ার পথে কৌতূহলী কিছু মানুষ বারবার নীরার দিকে ঘুরে তাকাচ্ছে। নীরা সেদিকে দৃষ্টি না দিয়ে আপন গন্তব্যে হাঁটছে। মাগরিবের আজানের সময় হওয়াতে রাস্তায় মানুষজন খুব একটা নেই। নামাজ শেষ করে অনেক দোকান বন্ধ করে ফেলবে, কেউ কেউ এখনই বন্ধ করে চলে গেছে। নিজের জন্য নিরাপদ ভেবে আশেপাশে একবার তাকিয়ে কবরস্থানে ঢুকে পড়ল নীরা। বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাওয়া যাবে। স্কুল ঘরের রাস্তার একটু সামনে দোকানপাট, চোখে না পড়ার মতো কিছুই নেই। বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাঁটছে নীরা, তবে লম্বা লম্বা ডালপালায় পথ চলতে একটু কষ্ট হচ্ছে তার।
গর্ত পেরিয়ে স্কুল ঘরের মাঠে পা রাখতে সাবধান হয়ে গেল নীরা। মাটিতে চোখ রেখে ধীর পায়ে হাঁটছে সে। নুইয়ে পড়া নারকেল গাছ পেরিয়ে দেয়ালের পেছনে আসতেই নীরার চোখ দুটো চকচক করে ওঠে। যা এতক্ষণ ধরে খুঁজছিল তা পেয়ে গেছে। কতগুলো জুতোর ছাপ মাটিতে পড়ে আছে। নীরা মাটিতে বসে ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল বারান্দার দরজার জুতার সাথে এগুলোর ছাপের যথেষ্ট মিল রয়েছে। তবে ছাপগুলো একটা কোনায় গিয়ে মিশে গেছে। নীরা উঠে দাঁড়িয়ে ছাপগুলো অনুসরণ করে পথ চলতে একটা নতুন রাস্তা খুঁজে পেল। বেশ সরু একটা রাস্তা। সম্ভবত বাউন্ডারি করার সময় এই জায়গাটা বাদ দেওয়া হয়েছিল। নীরা ভাবছে ছাপগুলো এখানে মিশে গেছে কেন? তাহলে কি ভিতরে চলাচলের পথ আছে? কিন্তু এই সময় কেউ ভিতরে থাকলে তখন তো ঝামেলায় পড়বে সে। নীরা একটা বিষয় খেয়াল করে, ভিতরে যাওয়ার শক্ত কোনো ছাপ নেই, তবে আশার দু একটা ছাপ চোখে পড়ছে। তাহলে ভেতরে যারা ছিল তারা বাইরে চলে গেছে। নীরা দাঁড়িয়ে না থেকে সরু রাস্তায় ঢুকে পড়ে। একজন মানুষের কোনো মতে চলার জায়গা রয়েছে। নীরার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। দেয়ালের খসে পড়া চুন শরীরে লাগিয়ে আরও বিশ্রী ব্যাপার। দম বন্ধ হয়ে আসছে নীরার। ভাবছে বের হয়ে যাবে কিনা, হয়তো ভুল জায়গায় চলে এসেছে। এমন সময় কারোর শব্দে নীরা সাবধান হয়ে যায়। তার মানে ভিতরে কেউ আছে। নীরা বুঝতে পারছে না সামনে যাবে কিনা। এই সরু রাস্তায় কারোর মোকাবেলা করা অসম্ভব ব্যাপার। হাতি ঠিকমতো চলবে না। নীরা হঠাৎ দেখতে পেল কেউ তার দিকে তেড়ে আসছে, আর তারপরে চিৎকারের শব্দ। ইন্সপেক্টর আশরাফ আলী ঝোপের আড়ালে মাটিতে শুয়ে আছে। পিস্তল তাক করে আছে পরিত্যক্ত স্কুল ঘরের ফাঁকা জায়গার দিকে। তার দুপাশ দুজন করে 4 জন কনস্টেবল রাইফেল হাতে নির্দেশের অপেক্ষায়। মশার ভনভন শব্দে ইন্সপেক্টর আশরাফ আলীর বিরক্ত শেষ নেই। মনে মনে মশার 14 গোষ্ঠীকে গালি দিয়ে উদ্ধার করে ফেলছে। বিড়বিড় করে বলছে, কি বিপদে পড়লাম যে! একটা অপরিচিত মেয়ের কথায় নাচতে নাচতে এখানে এসে মশার কামড়ের মাঝে বসে আছি। যদি পরি থেকেই থাকে তাহলে আমরা কেন এখানে? কোনো হুজুর নিয়ে আসা বুদ্ধিমানের কাজ হতো। ডান পাশে থাকা কনস্টেবল মতিন বলল, স্যার, একটা মিলিটারি ভাব আসছে না? কাল সকালে তো পত্রিকায় আমাদের ছবি ছাপাবে। ইস, এমনভাবে ছবিটা আসলে কত ভালো হতো। ইন্সপেক্টর আশরাফ আলী রেগে আস্তে আস্তে বললেন, রাখো তোমার মিলিটারির অ্যাডভেঞ্চার। মশার কামড়ে ডেঙ্গু হয় কিনা তাই দেখো। ডেঙ্গু না হলেই এই রাতে পরিচয় আসবে তা নিশ্চিত। প্রাণটা নিয়ে বাঁচতে পারলেই হয়েছে। কনস্টেবল মতিন ভয় কিছুটা সরে আসে। ইন্সপেক্টর আশরাফ আলীর দিকে, স্যার, আমার ভয় লাগছে। এমন সবাই কাঁধে হাত পড়তেই লাফিয়ে চিৎকার করে ওঠে ইন্সপেক্টর আশরাফ আলী। মীরা সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে বলল, উফ, আপনি তো ভীতু কেন? এভাবে চিৎকার করলে তো আমার সব প্ল্যান মাঠেই মারা যাবে। আশরাফ আলী নিজেকে সামলে বলল, আমার জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন। হঠাৎ কারো পায়ের শব্দে সবাই চুপ হয়ে গেল। সামনে তাকিয়ে দেখতে পেল অন্ধকারে 2 জন লোক হাঁটছে। ফিসফিস করে দুজনের মধ্যে কথা বলছে। খুব সাবধানে পা ফেলে স্কুল ঘরের ভিতরে ঢুকে পড়ল তারা। একটু পরেই মাটি খোঁড়ার আওয়াজ শুনতে পেল সবাই। খুব জোরে খোঁড়ার কাজ চলছে। একসময় ভেতর থেকে আনন্দের চিৎকারের শব্দ ভেসে আসে। তারপর সব আওয়াজ থেমে গেল। মীরা ফিসফিস করে বলল, আমি বললেই ফায়ার করা শুরু করবেন। আমার ধারণা ওদের কাছে বেশ ভালোই অস্ত্র আছে, আর এত বড় একটা কাজে অস্ত্র ছাড়া কেউ আসবে না। আশরাফ আলী ট্রিগারে হাত রাখে, সরু দৃষ্টিতে তাকায় সামনে। একটু পরেই স্কুল ঘরের ভিতর থেকে 2 জন বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে নীরা আওয়াজ দিতেই তুমুল গোলাগুলি শুরু হয়ে গেল চারপাশ থেকে। ইন্সপেক্টর আশরাফ আলী একটু পরেই ভড়কে গেলেন। ভেবেছিলেন মাত্র 2 জন তাদের টার্গেট, খুব সহজেই সামাল দিতে পারবেন, কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। দেয়ালের ওপাশ থেকে অনবরত গুলি ছুটে আসছে। তাহলে নীরার কথাই সত্যি, বেশ বড় একটা দল। অসাবধানতাবশত ইন্সপেক্টর আশরাফ আলীর বাম হাতে একটা গুলি এসে পড়তেই মাটিতে লুটিয়ে পড়ল। তার এমন অবস্থা দেখে বাকিরা অস্ত্র হাতে চুপ করে বসে রইল। নীরা এমন কিছু আন্দাজ করেছিল। অবস্থা ক্রমশ তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। যা করার তাকেই করতে হবে। নীরা হঠাৎ তার কোমর থেকে পিস্তল বের করে সামনে গুলি করতে শুরু করল। নীরাকে এই অবস্থায় দেখে 4 জন কনস্টেবল অবাক হয়ে তাকিয়ে থাকে। নীরা ধমক দিয়ে বলল, আপনি কি দেখছেন? গুলি করুন সামনে, নাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। সংখ্যায় ওরা অনেক। তুমুল গোলাগুলিতে ফাঁকে ফাঁকে আর্তনাদের আওয়াজ ভেসে আসছে। তবে ক্রমশই দেয়ালের আড়াল থেকে গুলির তীব্রতা কমতে শুরু করল। একটু পরে নীরা উঠে সামনের দিকে দৌড় দিল। ইন্সপেক্টর আশরাফ আলী রক্তাক্ত হাতে ছুটছে।
নীরার পিছু পিছু পরিত্যক্ত স্কুল ঘরের ভেতরে ঢুকতেই দেখে 4 জনের লাশ পড়ে আছে। পাঞ্জাবি পরা একজন মাটিতে শুয়ে কাতরাচ্ছে। নীরা তার মুখের লাইটের আলো ফেলতেই আতকে উঠে চিৎকার করে বলল, বাড়িওয়ালা মোবারক হোসেন আপনি? বাড়িওয়ালা মোবারক হোসেনকে ঘিরে সুলতানপুরের থানার সামনে ছোটখাটো একটা জটলা জমেছে। সবার মুখে একটাই কথা, এত কিছুর পেছনে কিনা এই মানুষটার হাত রয়েছে, অথচ এলাকার সবাই তাকে কত সম্মান করে। শাহিদ উৎসুক মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে, ভিড় ঠেলে সামনে আসতে পারছে না সে। ইন্সপেক্টর আশরাফ আলীর হাতে ব্যান্ডেজ করা হয়েছে, তবে তাকে দেখে মনে হচ্ছে নীরার কাণ্ডে সে ছোটখাটো একটা শখ খেয়ে বসে আছে। নীরা শাহিদের দিকে হাত ইশারা করে বলল, আপনিও চলে এসেছেন, তাহলে সামনে চলে আসুন। সেদিন ছাদেনা জিজ্ঞাসা করেছিলেন এই রহস্য কতটুকু জানা হয়েছে, আজ আপনাকে সবটা বলবো। শাহিদ ভিড় ঠেলে সামনে আসে। নীরার দিকে তাকিয়ে মুচকি এসে এক কোণে দাঁড়িয়ে থাকে। ইন্সপেক্টর আশরাফ আলী এগিয়ে এসে বলল, আমি এমনিতে দুর্বল মনের মানুষ, লাশ সহ্য করতে পারি না। তার উপর আপনি যা দুর্ধর্ষ কাণ্ড করে বসলেন, আমি নিতে পারছি না। এবার রহস্যটা খুলে বলুন। এত কিছু চিন্তায় আমার দুর্ঘটনাও ঘটতে পারে। নীরা সবার দিকে তাকিয়ে বলতে শুরু করল, 4 মাস আগে সুলতানপুরে চোরা কারবারিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় একটা হীরাকে নিয়ে। সেখানে প্রাণ চলে যায় 10 জনের। সংঘর্ষের এক ফাঁকে এক চোরা কারবারি মূল্যবান হীরাটি এই পরিত্যক্ত স্কুল ঘরে লুকিয়ে ফেলে, আর তারপর থেকে সে মারা যায়। মারা যাওয়ার আগে এই কথা শুধুমাত্র তার এক বন্ধুকে বলে। সে বন্ধুটি খুব চতুর এবং বুদ্ধিমান। সে সুযোগ খুঁজতে শুরু করে কিভাবে সুলতানপুরে এসে সেই হীরা খুঁজে বের করে পালিয়ে যাবে, কারণ সেই লোকটি শুধু হীরার কথা বলেছিল, কোথায় পুঁতে রেখেছিল তা বলেনি। তো সেই চালাক লোকটি সুলতানপুরে এসে এমন কাউকে খুঁজতে শুরু করে যার দুর্বলতা থাকবে এবং পেয়েও যায়, কারণ সুলতানপুরের সবকিছু মোবারক হোসেন ভালো করেই জানেন। আর মোবারক সাহেবের তখন বাড়ি ফাঁকা থাকায় আর্থিক সংকটে ছিলেন। এদিকে ছেলেও খবর না নেওয়ার কারণে ব্যাংক থেকে লোনের টাকার জন্য চাপ পড়তে থাকে তার উপর। সব মিলিয়ে তিনিও অসহায় হয়ে 1 কোটি টাকা লোভে পড়ে যান। আর এত কিছুর মাঝেই সুলতানপুরে পরী নামে নতুন আতঙ্ক এসে ভর করে। 2 জন মানুষের মৃত্যুর পর পরীর ভয়ে মানুষ বাসা থেকে রাতের বেলায় বের হওয়া বন্ধ করে দেয়। এই সুযোগ কাজে লাগায় 2 জনে, আর রাত হলেই খুব সাবধানে হীরা খুঁজতে শুরু করে। সে চতুর লোকটি পরীর কথা মাথায় রেখে নিজের কাছে একটা বিষে মাখানো সূচ রাখে, আর ব্যাপারটা কাজেও লেগে যায়। জহি সেদিন স্কুলে তাকে সামনে দেখা ফেলায় প্রয়োগ করা হয় জহিরের চোখের ভেতরে, যেন এটাও পরীর কাজ, এমনটা সবাই ভেবে বসে। সেদিন মোবারক সাহেবের বাড়িতে তেঁতুল আনতে গিয়ে একটা জিনিস আমার নজরে পড়ে। সবগুলো পত্রিকা তিনি বিক্রি করে দিচ্ছেন, কিন্তু ওই চোরা কারবারকারী সংঘর্ষের ঘটনায় খবর ছাপানো পত্রিকা, যা কিনা 4 মাস আগের, তা নিজের বিছানার পাশে খুব যত্ন করে রেখে দিয়েছেন। ব্যাপারটা আমার কাছে কিছুটা খটকা লাগে। আর সেদিন রাতে লোডশেডিং এর সুযোগ নিয়ে 2 জন আমাকে আতঙ্কিত করার একটা চেষ্টা করে পরিশেষে, যেন আমি পরিরহস্য থেকে দূরে সরে আসি। তবে দুপুরবেলায় জুতোর ছাপ দেখে ফেলে বাড়িওয়ালা মোবারক সাহেব, আর খাটের নিচে আরও একটা জিনিস দেখে আমার সে চতুর লোকটাকেও চিনতে খুব একটা অসুবিধা হয়নি। ইন্সপেক্টর আশরাফ আলীর চোখ তখন ছানা বড়া। নীরার কথা শেষ হতে উত্তেজিত হয়ে বলল, কিন্তু বাকিরা তো সব পালিয়ে গেছে, চতুর লোকটিও আর নেই। নীরা মুচকে এসে বলল, সেই চতুর লোকটি এখানেই আছে। নীরা তার হাতের মুঠোয় সেই কালো সুতোয় তাবিজের খোল নিয়ে শাহেদের দিকে তাকিয়ে বলল, আপনার গলায় দেখুন তো আছে কিনা। নীরার এমন কাণ্ডে শাহেদ ভ্যাবাচাকা খেয়ে বলল, আমি? আপনার কোথাও ভুল হচ্ছে। গলায় হাত রেখে বলল, এই যে দেখুন, আমার তাবিজ আমার সাথে রয়েছে। নীরাকে এতটুকু বিচলিত মনে হলো না। বলল, আপনি খুব চতুর, গলা ফাঁকা দেখে এরকম একটা লাগিয়ে রেখেছেন। একটা আওয়াজ করতেই ভিড় ঠেলে হামিদ সর্দারকে বেরিয়ে আসতে দেখা গেল। এরা বলল, আপনাকে জহির যখন থানায় নিয়ে যাচ্ছিল তখন মাঝপথে এই লোকটি তো নিজে যাবে বলে স্কুল ঘরের পেছনে বেঁধে রেখেছিল, তাই না? হামিদ সর্দার এক পলক দেখেই চিৎসে বলল, হ্যাঁ, সেই এই শয়তান বেঁধে রেখে কিছুই খেতে দেয়নি, ভেতরে যা গরম। উপস্থিত সবাই বুঝে ওঠার আগেই গুলির শব্দে সুলতানপুর কেঁপে উঠল। ইন্সপেক্টর আশরাফ আলী দেখতে পেল শাহিদ মাটিতে শুয়ে আছে, তার পাশে একটা পিস্তল পড়ে আছে। নীরার হাতের পিস্তল থেকে ধোঁয়া বের হচ্ছে। এরা বলল, আমার সাথে চালাকি করে কোনো লাভ নেই, সেকেন্ড গুলি করতে এতটুকু সময়ও দেরি হবে না। নীরা ইশারা করতে 2 জন পুলিশ এসে শাহিদ আর মোবারক হোসেনকে ধরে নিয়ে যেতেই শাহিদ কাতর কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম,
তাই সেদিন রাতে খুন করিনি। নীরা সাহিত্যের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলে, বিড়বিড় করে বলল, আমিও তো ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সবাই কি সে সম্মান রাখতে পারে? মানুষজনের ভিড় কমতে ইন্সপেক্টর আশরাফ আলী নীরার পাশে এসে দাঁড়ালো। নীরা বলল, কিন্তু একটা রহস্য এখনো বাকি রয়ে গেছে, তাই না আশরাফ সাহেব? আস্তে করে বলল, পরি কিন্তু সত্যি আছে। আশরাফ আলী চোখ বড় বড় করে বলল, কিন্তু আপনি তো কিছুই বললেন না এতক্ষণ। নীরা বলল, কারণ এটা নিয়ে নতুন হইচই পড়ুক, তা আমি চাই না। তবে শুনুন, মানিককান্তপুর থেকে হামিদ সর্দার পত্রিকার পরীর খবর দেখে ছুটে আসে। তার কারণ মণিকান্তপুরে একটা বড় বটগাছ আছে। লোকে বলে সেখানে রাত হলে একটা ছোট্ট মেয়েকে দেখা যায়, আর বটগাছের গর্তে জলজল করে কি যেন জলে। এই কথাটা কিভাবে যেন গ্রামের বাইরে ছড়িয়ে পড়ে, আর কিছু দুষ্ট লোক তো চুরি করে সুলতানপুরে নিয়ে আসে। ব্যাপারটা সেই ছোট্ট মেয়েটি মানে পরী জেনে এখানে সাপের রূপ ধরে রাগ মেটাতে শুরু করে নিরীহ মানুষদের উপর। কিন্তু আজ থেকে পরী তার আপন ঘরে ফিরে যাবে। আমি সেই হীরাটি কচিরপানা ডোবায় ধারে সেই কবরস্থানে রেখে এসেছি। এসব কিছু সম্ভব হয়েছে হামিদ শিকদারের জন্য। অন্ধকারে সরু পথে ভুল করে ওনাকে আঘাতও করে বসি, তার জন্য খুবই দুঃখিত। হয়তো আমি হীরাটা সরকারিভাবে জমা দিতে সমস্যার সমাধান হয়েছে এমনটা ভাবতে পারতাম, কিন্তু পরী তার সম্পদ না নিয়ে সুলতানপুর ছেড়ে কখনোই যেত না। আপনি চার্জশিটে হীরার কথার উল্লেখ করবেন ঠিকই, কিন্তু পরীর কথা নয়। বলবেন হীরা পাওয়া যায়নি, বরং চোরা কারবারি আটক হয়েছে। ইন্সপেক্টর আশরাফ আলী সব শুনে বেশ বড় একটা শ্বাস ফেলে, তারপর মাথায় হাত দিয়ে বলে, কিন্তু এখনও তো একটা রহস্য সমাধান হয়নি। নীরা ভুরু কুচকে বলে, আবার কি রহস্য? ইন্সপেক্টর আশরাফ আলী বলল, আপনাকে আমরা সাধারণ মানুষ ভাবতে কষ্ট হচ্ছে। যেভাবে গুলি ছুড়লেন আর রহস্যভেদ করলেন, সাধারণ কারোর পক্ষে সম্ভবই নয় কখনো। নীরা মুচকে এসে বলল, আমি গোয়েন্দা বিভাগের সিনিয়র এএসপি জুবাইদা গুলশান কেয়া। ইন্সপেক্টর আশরাফ আলী সেলুট জানাতে গিয়েই ভুলেই গেলেন তার হাতে গুলি লেগেছে। ব্যথায় উহু করে চেঁচিয়ে উঠল। নীরা ব্যাপারটা দেখে হেসে ফেলল। অন্ধকারে ঝোপের আড়ালে তাকাতেই মনে হলো একটি মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির চুল বেশ লম্বা। নাম জিজ্ঞেস করলে উত্তর দিবে, আমার নাম পরী অথবা মোহিনী। শায়দ অন্ধকারে বসে আছে, নিজের লোভের জন্য নিজের কাছেই খারাপ লাগছে তার। এত ভালো একটা চাকরি ছেড়ে হীরার পেছনে ছোটা মস্ত বড় বোকামি হয়ে গেছে। তারপরে হঠাৎ করে নীরার কথা ভাবতেই কান্নায় ভেঙে পড়ল শাহিদ। মেয়েটাকে সত্যি সে ভালোবেসে ফেলেছে। কি সুন্দর করে কথা বলে, হরিণী চোখে তাকালে যেন বিশাল একটা নীল সমুদ্র ভেসে ওঠে। সে সমুদ্রের ঝড় উঠে ভালোবাসার তীব্র বাসনায়। হেসির শব্দে চমকে ওঠে শাহিদ। অন্ধকারে মনে হলো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি মাথা নিচু করে কাঁদছে। কান্নার আওয়াজ শুনে শাহিদ সেদিন রাতের কথা মনে পড়ল। এমন করে রাস্তার মাঝে বসে কাঁদছিল মেয়েটি। শাহিদ কাপা গলায় বলল, কি তুমি? অন্ধকার থেকে উত্তর আসে, আমার নাম সেই পরী। তারপরে শাহেদের আর্তনাদের শব্দ। প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের গল্পটি? গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কণ্ঠে ছিলাম আমি, ইফতি। দেখা হবে পরবর্তী গল্পে।